এত কাছে আসছিস কেন? তুই জানিস না বাড়ির সবাই নিচে বসে আছে, যে কোনো সময় কেউ চলে আসতে পারে। আয়ান ঘড়ির মধ্যে কথাগুলো বলছে। তার চোখ নদীর গোলাপি ঠোঁটের দিকে আটকে আছে। 5 বছর পর বিদেশ থেকে ফিরেছে সে। আর ফিরেই নিজের ছোটবেলার খেলার সাথী চাচাতো বোন নদীকে দেখে তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। নদী এখন আর সেই ফ্রক পরা ছোট্ট মেয়েটি নেই। সে এখন অপূর্ব সুন্দরী এক যুবতী, যার শরীরের প্রতিটি বাঁকে যেন যৌবনের উন্মাদনা উপচে পড়ছে। নদী হালকা নীল রঙের একটি শাড়ি পরেছে। শাড়ির আঁচলটা একটু খসে পড়েছে, আর তাতেই আয়ানের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠছে। নদীর খোলা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে, আর সেখান থেকে মিষ্টি একটা শ্যাম্পুর গন্ধ আয়ানের নাকে এসে লাগছে। ঘরের দরজাটা ভেজানো, চারিদিকে একটা অদ্ভুত নীরবতা, শুধু তাদের দুজনের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আসছে তো কি হয়েছে? কেউ তো আর এই ঘরে আসছে না। আর আসলেও আমার কিছু যায় আসে না। তুমি কি আমাকে দেখে একটুও খুশি হওনি? নাকি বিদেশের মেম সাহেবদের দেখে দেশি মেয়েদের আর ভালো লাগছে না? তুই তো জানিস আমার এসব একদম পছন্দ নয়, কিন্তু তুই যেভাবে আমার দিকে তাকিয়ে আছিস তাতে আমার নিজেকে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। তুই কি চাস আমি পাগল হয়ে যাই? আমি তো চাই তুমি আমার জন্য পাগল হয়ে যাও। সে ছোটবেলা থেকে আমি শুধু তোমার জন্যই অপেক্ষা করেছি। তুমি কবে আসবে আর আমাকে নিজের করে নেবে সেই স্বপ্ন দেখেছি। আর আজ যখন তুমি আমার এত কাছে, তখন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এক ঝটকায় নদীকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নদীর নরম তুলতুলে শরীরটা আয়ানের শক্ত পেশিবহুল বুকের সাথে একদম লেপ্টে যায়। আয়ানের দুই হাত নদীর সরু কোমর শক্ত করে জড়িয়ে ধরে। নদীও যেন এই মুহূর্তটার জন্যই। আয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এক ঝটকায় নদীকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নদীর নরম তুলতুলে শরীরটা আয়ানের শক্ত পেশিবহুল বুকের সাথে একদম লেপ্টে যায়। আয়ানের দুই হাত নদীর সরু কোমর শক্ত করে জড়িয়ে ধরে। নদীও যেন এই মুহূর্তটার জন্যই তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল। সে তার দুই হাত দিয়ে আয়ানের গলা পেঁচিয়ে ধরে নিজের মুখটা আয়ানের মুখের একদম কাছে নিয়ে যায়। দুজনে নিঃশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়ছে। আয়ান নদীর চোখের দিকে তাকায়। নদীর সেই মায়াবী চোখে এক অদ্ভুত নেশা। আয়ান ধীরে ধীরে নিজের ঠোঁট জোড়া নদীর গোলাপি নরম ঠোঁটের উপর ডুবিয়ে দেয়। নদী আনন্দে চোখ বন্ধ করে ফেলে। সেও পাগলের মতো আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ঘষতে থাকে। দুজনের এই গভীর চুম্বনের ঘরের ভিতরের পরিবেশ মুহূর্তেই যেন আগুনে রূপ নেয়। আয়ানের হাত নদীর পিঠের উপর দিয়ে নিচে নেমে আসে। সে নদীর শাড়ির ভাঁজ ধরে হালকা টান দেয়। নদী একটু কেঁপে ওঠে, কিন্তু আয়ানকে কোনো বাধা দেয় না। বরং সে আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান নদীর ঘাড়ে আর গলায় পাগলের মতো চুমু খেতে থাকে। নদীর মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ বেরিয়ে আসে, যা আয়ানকে আরো বেশি উত্তেজিত করে তোলে। আয়ান নদীকে তাজা কোলা করে কোলে তুলে নেয় এবং বিছানার দিকে এগোতে থাকে। ঠিক সেই মুহূর্তে নিচের ড্রয়িং রুমে পরিবারের সবাই বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। অনেক দিন পর বাড়ির বড় ছেলে ফিরেছে, তাই সবার মনে খুব আনন্দ। রাশিদ আর কবির দুই ভাই ব্যবসার কাজ নিয়ে কথা বলছে। বিশাল বড় সোফায় তারা বসে আছে। তাদের সামনে চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। কবির, এবার কিন্তু আমাদের নতুন টেক্সটাইল প্রজেক্টটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। বাজারের অবস্থা খুব একটা ভালো নয়। তুই কি সব কাগজপত্র ঠিকঠাক করেছিস? হ্যাঁ ভাই, আমি সব ফাইল রেডি করে রেখেছি। কাল একবার সজলের সাথে দেখা করে সব ফাইনাল করে ফেলবো। সজল ছেলেটা খুব ভালো, খুব কাজের, ও আমাদের অনেক সাহায্য করতে পারবে। আরে চাচা, আমাকে ডাকছেন কেন? আমি তো আপনাদের সাথেই আছি। আপনারা যখন বলবেন আমি তখনই হাজির হয়ে যাব। আয়ান তো ফিরেছে। এবার আমরা সবাই মিলে ব্যবসাটা আরো বড় করব। হ্যাঁ, সজল আয়ানের ছোটবেলার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সে প্রায় এ বাড়িতে আসে। বাড়ির সবার সাথেই তার খুব ভালো সম্পর্ক। সে সোফায় এক কোণায় বসে নিজের মোবাইল ঘাঁটছিল। কবিরের কথা শুনে সে হাসি মুখে জবাব দেয়। পাশে সালমা আর রিনা রান্না করে কাজ শেষ করে এসে বসেছে। তাদের সাথে হালিমাও আছে। তোরা সারাদিন শুধু ব্যবসা আর টাকা পয়সা নিয়েই থাকিস। বাড়ির ছেলে মেয়েগুলোর দিকে তো কারো কোনো খেয়ালই নেই। এই যে আমার নাতিটা এত বছর পর দেশে ফিরলো, ছেলেটার তো এবার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি তো আর বেশি দিন বাঁচবো না। মরার আগে ওর বউ দেখে যেতে চাই। মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি আর রিনা কালকে ঘটক সাহেবের সাথে কথা বলবো আয়নের জন্য। তো কত ভালো ভালো পরিবারের সম্বন্ধ আসছে।
আমরা কাল থেকে মেয়ে দেখা শুরু করব। আমার ছেলের জন্য চাঁদের টুকরোর মতো বউ আনবো। হ্যাঁ ভাবি, আয়নের যা চেহারা আর পড়াশোনা, তাতে মেয়ের অভাব হবে না। আমরা এমন মেয়ে খুঁজবো যে আমাদের পুরো পরিবারকে একসাথে আগলে রাখতে পারবে। দাদির কথা শুনে ফাহিম আর নীরা হাসতে শুরু করে। ফাহিম আয়ানের আরেক চাচাতো ভাই আর নীরা নদীর আপন বড় বোন। তারা দুজন সবসময় পুরো বাড়ি মাথায় তুলে রাখে। দাদি, তুমি কি ভাবছো আয়ান ভাই এত সহজে রাজি হবে? সে তো এখন বিদেশি ম্যামদের প্রেমে হাবুডুবু খাচ্ছে। দেখবে একদিন হুট করে কোনো নীল চোখের বিদেশিনীকে বাড়িতে নিয়ে এসে হাজির করবে। একদম ঠিক বলেছিস ফাহিম। আয়ান ভাইয়ের যা স্মার্টনেস, বিদেশি মেয়েরা তো এমনিতেই তার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের দেশি মেয়েদের দিকে তার নজর পড়ার সময় কোথায়? আরে তোরা চুপ করবি? বড়দের কথার মাঝে সবসময় তোদের ফাজলামি করতে হবে নাকি? আয়ান খুব ভালো ছেলে, সে কখনোই পরিবারের অমতে কিছু করবে না। শফিক পরিবারের মেজো চাচা। সে সবসময় একটু কড়া মেজাজের মানুষ, নিয়ম কানুন খুব মেনে চলে। হালিমা শফিকের বউ, সে আবার খুব শান্ত স্বভাবের মানুষ। সে শফিককে একটু থামানোর চেষ্টা করে। আহা, তুমি সারাক্ষণ ওদের বকছো কেন? ওরা তো মজা করছে, বাড়িতে আনন্দের পরিবেশ, ওরা একটু হাসাহাসি করবেই তো। দাদি, আমি কিন্তু আয়ান ভাইয়ের বিয়েতে অনেক মজা করব। আমি নতুন লেহেঙ্গা কিনবো আর নদী আপুর সাথে অনেক নাচবো। সুমাইয়া নদীর সবচেয়ে ছোট বোন। সে খুব চঞ্চল আর সারাদিন সারা বাড়ি ছুটে বেড়ায়। রুবিনা আন্টি পাশের বাড়ি থেকে ঠিক এই সময় একটা বাটি হাতে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। রুবিনা আন্টি এই পাড়ার সবচেয়ে কৌতূহলী মহিলা। সব বাড়ির খবর রাখা তার প্রধান কাজ। ভাবি, একটু চিনি হবে গো? আমার বাড়িতে চিনি হঠাৎ করে শেষ হয়ে গেছে। আর শুনলাম নাকি তোমাদের আয়ান বাবা ফিরেছে। তা ছেলেকে তো একবারও দেখলাম না। ছেলে কি অনেক পাল্টে গেছে নাকি সেই আগের মতোই আছে? এই তো রুবিনা ভাবি, আসুন বসুন। আমি জামিলাকে দিয়ে চিনি আনিয়ে দিচ্ছি। আর আয়ান তো ওর ঘরে বিশ্রাম নিচ্ছে। নদীকে পাঠালাম ওকে ডেকে আনতে, কিন্তু মেয়েটা এখনও নিচে আসছে না। বুঝলাম না এতক্ষণ কি করছে ওখানে। আরে ভাবি, এত ব্যস্ত হবেন না। ছেলেটা দীর্ঘ জার্নি করে মাত্র এলো, ওকে একটু শান্তিতে ঘুমাতে দিন। কালকে তো সারাদিন আমরা সবাই গল্প করবই। কামাল পরিবারের খুব কাছের বন্ধু। সে প্রায়ই এই বাড়িতে আসে এবং বাড়ির প্রতিটি সুখ দুঃখে তাদের পাশে থাকে। রতন ড্রাইভার আর জমিলা খালা বাড়ির কাজ নিয়ে খুব ব্যস্ত। রতন বাড়ির বিশাল উঠোনে দাঁড়িয়ে গাড়ি পরিষ্কার করছে আর জমিলা খালা রান্নাঘরে সবার জন্য চা আর নাস্তা বানাচ্ছে। ও রিনা ভাবি, চা তো হয়ে গেছে, সবাইকে দিয়ে আসবো নাকি? নাস্তাগুলো ট্রেতে সাজিয়ে রেখেছি। হ্যাঁ খালা, সবাইকে দিয়ে দাও। আর আয়নের জন্য এক কাপ চা আর কিছু বিস্কুট নিয়ে দোতলায় ওর ঘরে দিয়ে এসো। বেচারা হয়তো খিদে নিয়ে শুয়ে পড়েছে। জমিলা খালা চা আর নাস্তার ট্রে নিয়ে দোতলার দিকে রওনা হয়। এদিকে আয়ানের ঘরে আয়ান আর নদীর রোম্যান্স তখন একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। আয়ান নদীকে বিছানার উপর শুয়ে দিয়েছে। নদীর শাড়ির আঁচলটা পুরোপুরি মেঝেতে লুটিয়ে পড়েছে। নদীর ফর্সা আর মসৃণ কাঁধে আয়ান নিজের মুখ ডুবিয়ে দিয়েছে। নদী আনন্দে দুই চোখ বন্ধ করে আছে, তার শরীর কাঁপছে। তুই আমাকে পুরোপুরি পাগল করে দিবি নদী। আমি আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। তোর শরীরের এই মিষ্টি গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। কে বলেছে তোমাকে নিজেকে সামলাতে? আমি তো চাই তুমি আমাকে আজ তোমার ভালোবাসায় পাগল করে দাও। তুমি কি জানো আমি কত রাত একা একা কেঁদেছি শুধু তোমার কথা ভেবে? তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। সেই ছোটবেলা থেকে তোকে আমি নিজের করে পাওয়ার স্বপ্ন দেখি। বিদেশে থাকার সময় প্রতিটা মুহূর্তে তোর কথা আমার মনে পড়তো। তোর ওই মিষ্টি হাসি, তোর রাগ, সব কিছু আমাকে পাগল করে রাখতো। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে কখনো কোনোদিন ভাবিনি। তুমি বিদেশে যাওয়ার পর থেকে আমি শুধু তোমার জন্যই অপেক্ষা করেছি। সবাই যখন আমাকে বিয়ের কথা বলতো, আমি শুধু তোমার মুখটা কল্পনা করে সবাইকে না করে দিতাম। তুমি আজ আমাকে তোমার করে নাও আজান। আয়ানের হাতের ছোঁয়ায় নদীর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। সে আয়ানের চুলে হাত বুলিয়ে দেয় আর তাকে আরো কাছে টেনে নেয়। আয়ান নদীর সারা মুখে, বুকে আর পেটে পাগলের মতো চুমু খেতে থাকে। নদী আয়ানের কানে কানে ফিসফিস করে কিছু একটা বলে, যা শুনে আয়ান আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। সে নদীর শাড়ির কুচি ধরে টান দেয়। আজ আমি তোকে পুরোপুরি নিজের করে নেব নদী। আজ থেকে তুই শুধু আমার, আর কারো অধিকার নেই তোর উপর।
আমি তো সবসময় তোমারই ছিলাম আয়ান। আজ আমাকে তোমার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, আমাকে আর দূরে সরিয়ে রেখো না। ঠিক সেই মুহূর্তে জমিলা খালা চায়ের কাপ আর নাস্তার ট্রে নিয়ে আয়ানের ঘরের দরজার একদম কাছে পৌঁছায়। সে দরজায় টোকা দিতে যাবে, এমন সময় ভেতর থেকে নদীর অস্ফুট আর ভারী শব্দ শুনতে পায় জমিলা খালা। একটু অবাক হয়ে সে দরজার ফাঁক দিয়ে সামান্য উকি দেয় এবং ভেতরে যা দেখে তাতে তার চোখে একেবারে কপালে উঠে যায়। সে দেখে আয়ান আর নদী বিছানায় একে অপরের সাথে চরম অন্তরঙ্গ অবস্থায় আছে। জমিলা খালার হাত পা কাঁপতে শুরু করে। সে তাড়াতাড়ি সেখান থেকে সরে যায় আর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। হায় হায়, এ আমি কি দেখলাম? এই কথা তো কাউকে ঘুণাক্ষরেও বলা যাবে না, বললে এই ভরা বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। রাশিদ ভাইজান আর কবির ভাইজান তো রাগে আগুন হয়ে যাবে। আমাকে একদম চুপ থাকতে হবে, কেউ যেন কিছু বুঝতে না পারে। জমিলা খালা চায়ের কাপ নিয়ে আবার রান্নাঘরে ফিরে যায়। সে ভাবতে থাকে কিভাবে সে এই ব্যাপারটা সবার কাছ থেকে লুকিয়ে রাখবে। এদিকে আয়ান আর নদী নিজেদের মধ্যে পুরোপুরি হারিয়ে গেছে। তারা পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে একে অপরের ভালোবাসায় মগ্ন। আয়ান নদীর শরীরের প্রতিটি কোণায় নিজের ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিচ্ছে। নদীও আয়ানের প্রতিটি আদরে সাড়া দিচ্ছে। তাদের এই গোপন ভালোবাসা যেন তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছে। তুই এত সুন্দর কেন নদী? আমি তোকে যত দেখছি ততই আমার তৃষ্ণা যেন আরো বেড়ে যাচ্ছে। তোকে আমি বুকের ভেতর লুকিয়ে রাখতে চাই। আমি শুধু তোমার জন্যই এত সুন্দর করে নিজেকে সাজিয়েছি। তুমি আমাকে যেভাবে ভালোবাসবে আমি সেইভাবেই নিজেকে তোমার কাছে সঁপে দেব। তুমি আমার সবটুকু অধিকার করে নাও। আয়ান আর নদীর এই গভীর প্রেমের মাঝে হঠাৎ করে নদীর মোবাইল ফোনটা খুব জোরে বেজে ওঠে। নদী চমকে উঠে আর ভয় পেয়ে আয়ানকে একটু দূরে সরিয়ে দেয়। সে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে আকাশ ফোন করেছে। আকাশ বিশ্ববিদ্যালয়ে নদী 3 বছরের সিনিয়র ভাই। সে নদীকে পাগলের মতো পছন্দ করে এবং মাঝে মাঝেই তাকে ফোন করে খুব বিরক্ত করে। উফ, এই লোকটার আর কোনো কাজ নেই, অসময়ে ফোন করে বিরক্ত করতে খুব ভালোবাসে। আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। কে ফোন করেছে নদী? তুই এত বিরক্ত হচ্ছিস কেন? কার এত সাহস যে আমার নদীর শান্তি নষ্ট করে? আর বলো না, ওই আকাশ ভাইয়া, সে আমাকে পছন্দ করে আর মাঝে মাঝে ফোন করে নানা উল্টাপাল্টা কথা বলে। আমি অনেকবার নিষেধ করেছি, তাও শোনে না। আকাশ মানে ওই ছেলেটা যে সেদিন তোর সাথে কলেজে দেখা করতে এসেছিল? তুই ওকে পরিষ্কার করে বলিসনি যে তুই আমাকে ভালোবাসিস আর তুই আমার হবি? আমি বলেছিলাম তো, কিন্তু সে তো কোনো কথাই বিশ্বাস করতে চায় না। সে বলে আমরা নাকি শুধু চাচাতো ভাই বোন, আমাদের মধ্যে নাকি অন্য কোনো সম্পর্ক হতে পারে না। এটা নাকি সমাজ মেনে নেবে না। আয়ানের খুব রাগ হতে থাকে। তার চোখ মুখ লাল হয়ে যায়। সে এক ঝটকায় নদীর হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং কলটা রিসিভ করে সরাসরি কথা বলতে শুরু করে। হ্যালো, কে বলছেন আপনি? আমি আকাশ বলছি। নদী কি আশেপাশে আছে? ওকে একটু ফোনটা দিন তো, আমার খুব জরুরি একটা কথা আছে। নদীর সাথে আপনার কিসের এত জরুরি কথা? সে এখন খুব ব্যস্ত আছে আর ভবিষ্যতে তাকে আর কখনো ফোন করে বিরক্ত করবেন না। আপনি কে ভাই? নদীর ফোন আপনার কাছে কেন? আপনি কিভাবে নদীর ফোন ধরলেন? আমি আয়ান, নদীর হবু স্বামী। আর আপনি যদি এরপরও নদীকে ফোন করেন বা ওর আশেপাশে ঘোরার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জন্য ফল খুব খারাপ হবে। আমি কিন্তু খুব খারাপ মানুষ। আয়ান রাগে ফোনটা কেটে দেয় এবং নদীর দিকে এক দৃষ্টিতে তাকায়। নদীর চোখে মুখে একটা খুশির ঝিলিক। সে আয়ানের এই রাগ দেখে খুব মজা পাচ্ছে। সে আয়ানকে আবার জড়িয়ে ধরে বুকের উপর মাথা রাখে। তুমি এত রাগ করছো কেন? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ওই আকাশ ভাইয়া আমার কাছে কিছুই না। তুমি আমার একমাত্র ভালোবাসা। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু অন্য কেউ তোর দিকে নজর দিলে আমার মাথা ঠিক থাকে না। আমার খুব রাগ হয়। তুই শুধু আমার সম্পত্তি, আর কারো সেখানে তাকানোর অধিকার নেই। আয়ান আবার নদীকে নিজের বুকে শক্ত করে টেনে নেয়। সে নদীর কপালে আর ঠোঁটে আবার নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তাদের ভালোবাসা আবার নতুন করে দানা বাঁধতে শুরু করে। ঠিক সেই সময় মিতু দোতলায় উঠে আসে। মিতু নদীর খুব কাছের বান্ধবী। সে প্রায়ই নদীর বাড়িতে আসে পড়াশোনা করতে। সে সোজা আয়নের ঘরের দিকে এগিয়ে যায়। এই নদী, তুই কি সারাদিন এই ঘরেই বসে থাকবি নাকি? নিচে তোর সবাই তোর জন্য অপেক্ষা করছে। তোর কি নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই?
মিতু হঠাৎ করে দরজা খুলে আয়নের ঘরে ঢুকে পড়ে। আয়ন আর নদী তাড়াতাড়ি একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। নদী শাড়ির আঁচলটা ঠিক করে নেয়। মিতু তাদের দুজনের এই অবস্থা দেখে সব বুঝতে পারে। সে একটু মুচকি হাসে। সে বুঝতে পারে যে সে একটা ভুল সময়ে চলে এসেছে এবং তাদের রোম্যান্সে বাধা দিয়েছে। সরি সরি, আমি মনে হয় খুব ভুল সময় চলে এসেছি। আমি নিচে যাচ্ছি, তোরা তোদের কাজ শেষ করে তারপর শান্তি মতো আয়। আমি কাউকে কিছু বলবো না। আরে না মিতু, তুই দাঁড়া, আমি আসছি। তুই ভুল ভাবছিস, আমরা তো শুধু কথা বলছিলাম। নদী তাড়াতাড়ি নিজের শাড়ি আর চুল ঠিক করে নেয় আর আয়ানের দিকে তাকিয়ে একটু লাজুক হাসে। আয়ানও নদীর দিকে তাকিয়ে মুচকি হাসে এবং চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে। যা, মিতু এসেছে, তুই নিচে যা, আমি একটু পর আসছি। তুই চিন্তা করিস না, সব ঠিক আছে। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। আমি নিচে তোমার জন্য অপেক্ষা করব। তুমি না এলে আমার একটুও ভালো লাগবে না। নদী আর মিতু ঘর থেকে বেরিয়ে যায়। আয়ান বিছানার উপর বসে থাকে আর নদীর শরীরে সেই মিষ্টি গন্ধটা অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে নদীকে ছাড়া সে আর একদিনও থাকতে পারবে না। তাকে যেভাবেই হোক পরিবারের সবাইকে রাজি করিয়ে নদীকে বিয়ে করতে হবে। কিন্তু পরিবারের বড়রা কি এত সহজে মেনে নেবে? এই চিন্তা আয়ানের মাথায় ঘুরপাক খেতে থাকে। হ্যালো আয়ান, তুমি কি ফ্রি আছো? কথা বলতে পারবে? তানিয়া আয়ানের অফিসের কলিগ। সে আয়ানকে খুব পছন্দ করে এবং আয়ানের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায়। নদী ঘর থেকে বের হওয়ার ঠিক পরপরই তানিয়া আয়ানকে ফোন করে। আয়ান ফোনটা রিসিভ করতেই তানিয়ার মিষ্টি গলা শুনতে পায়। হ্যাঁ তানিয়া, বল, কি খবর তোর? অফিসের সব কাজ ঠিক মতো চলছে তো? খবর তো ভালোই। তুমি দেশে ফিরেছো, অথচ আমাকে একবারও জানালে না কেন? আমি তো তোমার অপেক্ষায় বসেছিলাম, ভেবেছিলাম তুমি এসে আমাকে দেখা করতে ডাকবে। আরে আমি তো সবেমাত্র ফিরলাম। দীর্ঘ জার্নির পর পরিবারের সবার সাথে একটু সময় কাটাচ্ছি, তাই আর তোমাকে ফোন করা হয়নি। আমি খুব ক্লান্ত ছিলাম। ঠিক আছে, পরিবারের সাথে সময় কাটাও, কিন্তু আমাকেও তো একটু সময় দিতে হবে। কাল কি আমরা দেখা করতে পারি? আমি তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছি। কাল তো একটু ব্যস্ত থাকবো, বাবা আর চাচার সাথে ব্যবসা নিয়ে বসতে হবে। আচ্ছা, আমি তোমাকে পরে ফোন করে জানাবো কখন দেখা করা যায়। আয়ান ফোনটা রেখে দেয়। সে বুঝতে পারে তানিয়া তার জীবনে একটা বড় সমস্যা তৈরি করতে পারে। তানিয়া খুব জেদি মেয়ে, কিন্তু এখন সে শুধু নদীর কথাই ভাবতে চায়। অন্য কোনো মেয়ের জন্য তার হৃদয়ে কোনো জায়গা নেই। এই আয়ান, তুই কি সারাদিন ঘরে বসে থাকবি নাকি? নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তোর মা তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে। রাশেদ আয়ানের বাবা। সে ছেলের সাথে কথা বলার জন্য উপরে এসেছে। আয়ান বাবার গলা শুনে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। এই তো বাবা, আমি আসছিলাম, চলো নিচে যাই। আমারও সবার সাথে গল্প করতে খুব ইচ্ছে করছে। আয়ান আর রাশেদ নিচে নেমে আসে। সবাই আয়ানকে দেখে খুব খুশি হয়। আয়ান সবার সাথে কুশল বিনিময় করে। দাদি আয়ানকে নিজের কাছে সোফায় বসিয়ে নেন আর তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। তুই এত শুকিয়ে গেছিস কেন বাবা? বিদেশে কি তুই ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি, নাকি কেউ তোকে খেতে দেয়নি? তোর গালগুলো তো একদম ভেঙে গেছে। আরে না দাদি, আমি ঠিকই আছি। আমি তো আগের চেয়ে অনেক শক্ত হয়েছি। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। আমি ওখানে খুব ভালো ছিলাম। মা, আপনি ওকে ছেড়ে দিন, ও একটু শান্ত হয়ে বসুক। রিনা, ওকে একটু চা দে তো। ছেলেটা সেই কখন এসেছে, এখনো পেটে কিছু পড়েনি। এই তো ভাবি, আমি চা আনছি। জমিলা খালা তো চা বানিয়েই রেখেছে, আমি শুধু নিয়ে আসছি। রিনা আয়ানের জন্য চা আর বিস্কুট নিয়ে আসে। আয়ান চা খেতে খেতে সবার সাথে বিদেশের গল্প করতে থাকে, কিন্তু তার চোখ বারবার পুরো ঘরে নদীকে খুঁজছে। নদী এক কোনায় মৃদুর সাথে দাঁড়িয়ে আয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আয়ানও সবার চোখের আড়ালে নদীর দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে ভালোবাসার বার্তা পাঠায়, যা দেখে নদী লজ্জায় একেবারে লাল হয়ে যায়। কিরে আয়ান, তুই কি দেশে ফিরেই আবার কারো প্রেমে পড়ে গেলি নাকি? তোর চোখ তো অন্য কথা বলছে। তুই বারবার ওই কোণার দিকে কি দেখছিস? হ্যাঁ? আরে না সজল, তুই তো জানিস আমি এসব প্রেম টেম বুঝি না। আমার মাথায় শুধু কাজ আর ব্যবসা। তুই শুধু শুধু আমাকে নিয়ে মজা করছিস। হ্যাঁ, তুই তো আর কিছুই বুঝিস না। দুনিয়ার সব তো আমিই বুঝি।
তোর চোখের ভাষা আমি খুব ভালো করেই পড়তে পারি। বন্ধু, তুই কিছু একটা তো লুকোচ্ছিস, হ্যাঁ? সজলের কথায় সবাই খুব হাসতে শুরু করে। আয়ান একটু লজ্জিত বোধ করে, কিন্তু সে জানে যে তার আর নদীর এই গভীর সম্পর্ক বেশি দিন পরিবারের সবার কাছ থেকে গোপন রাখা যাবে না। তাকে একদিন না একদিন সবাইকে সব সত্যি কথা বলতেই হবে। আর সেই দিনটা হয়তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। রাতের বেলা সবাই একসাথে বিশাল খাবার টেবিলে খেতে বসেছে। অনেক রকম মজার মজার রান্না হয়েছে। আয়ান আর নদী এমনভাবে হাসছে যাতে কেউ লক্ষ্য না করে, কিন্তু টেবিলের নিচে দিয়ে আয়ান খুব সন্তর্পণে নদীর হাত ধরে বসে আছে। নদীও খুব খুশি। সে বারবার আয়ানের দিকে তাকাচ্ছে আর মিষ্টি করে হাসছে। পরিবারের সবাই যখন নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত, আয়ান তখন টেবিলের নিচে নদীর হাতে হালকা করে চাপ দেয় আর নিজের আঙ্গুল দিয়ে নদীর হাতের তালুতে সুরসুরি দেয়। নদীর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। সে কোনো মতে নিজের হাসি আর উত্তেজনা চেপে রেখে খাবার খেতে থাকে। এই ছোট্ট স্পর্শগুলো তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত রোম্যান্স তৈরি করছে, যা বাইরের কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। কিন্তু এই গোপন ভালোবাসার ভবিষ্যৎ কি তা নিয়ে তাদের দুজনের মনেই একটা চাপা উত্তেজনা কাজ করছে। রাতের নিস্তব্ধতা ভেঙে নদীর পায়ে নরম শব্দে আয়ান চমকে উঠে। ঘড়িতে তখন রাত 2টো। পুরো বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। নদীর পরনে একটা পাতলা কালো রঙের সিল্কের নাইটি, যা তার শরীরের সুন্দর গড়নটাকে আরো মোহনীয় করে তুলেছে। খোলা চুলগুলো পিঠের উপর ছড়ানো, আর চোখে মুখে এক অদ্ভুত মাদকতা। আয়ান বিছানা থেকে উঠে বসে তার বুকের ভেতরটা ধকধক করছে। নদী ধীরে ধীরে ঘরের দরজাটা ভেতর দিকে আটকে দেয় আর পা টিপে টিপে আয়ানের বিছানার দিকে এগিয়ে আসে। ঘরের হালকা নীল আলোয় নদীকে যেন কোনো স্বর্গের অপসরই মনে হচ্ছে। আয়ান চোখের পলক ফেলতে পারছে না। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। নদীর এই রূপ সে আগে কখনো দেখেনি। রাতের অন্ধকারে নদীকে এত বেশি আবেদনময়ী লাগছে যে আয়ান নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এত রাতে তুই আমার ঘরে কি করছিস? কেউ দেখলে তোর সর্বনাশ হয়ে যাবে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? নদী কোনো কথা না বলে সোজা আয়ানের বিছানায় উঠে আসে। সে আয়ানের গায়ের উপর প্রায় লুটিয়ে পড়ে। আয়ানের শক্ত কাঁধে নিজের মুখ ঘষতে থাকে। নদীর শরীরে সেই চেনা মিষ্টি সুবাস আয়ানকে মাতাল করে দেয়। আয়ান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার 2 হাত দিয়ে নদীর সরু কোমর শক্ত করে জড়িয়ে ধরে আর নদীকে নিজের বুকের সাথে একদম মিশিয়ে নেয়। নদীর নরম তুলতুলে শরীর আয়ানের পেশিবহুল বুকের সাথে লেপটে যায়। দুজনের ভারী নিঃশ্বাস একে অপরের গায়ে আছড়ে পড়ছে। আয়ান নদীর থুতনি ধরে তার মুখটা উপরে তোলে এবং নদীর নেশা ভরা চোখের দিকে তাকায়। নদীর চোখে এক তীব্র আকাঙ্ক্ষা। কেউ দেখবে না, সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি তোমাকে নিজের ঘরে এক মুহূর্তও থাকতে পারছিলাম না। ঘরের এই নিস্তব্ধতায় শুধু তোমার কথাই মনে পড়ছিল, তাই চলে এলাম। তুমি কি চাও আমি চলে যাই? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে দেখে একদম খুশি হওনি। তুই খুব ভালো করেই জানিস আমি তোকে দেখে কতটা পাগল হয়ে যাচ্ছি, কিন্তু এই বাড়ির সবার কথা ভেবে আমার একটু ভয় লাগে। তুই আমার এত কাছে এলে আমার মাথা একদম ঠিক থাকে না। আমি চাই না আমাদের এই ভালোবাসার কথা কেউ ভুলভাবে জানুক। আয়ান আর দেরি না করে নিজের উষ্ণ ঠোঁট নদীর গোলাপি ঠোঁটের উপর ডুবিয়ে দেয়। এই চুম্বন আগের চেয়ে অনেক বেশি গভীর আর আবেগপূর্ণ। নদীও পাগলের মতো আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ঘষতে থাকে। সে তার 2 হাত দিয়ে আয়ানের মাথার চুলগুলো খামছে ধরে। তাদের এই গভীর চুম্বনে ঘরের ভেতরে পরিবেশ মুহূর্তেই যেন আগুনে রূপ নেয়। আয়ানের হাত নদীর পিঠের উপর দিয়ে নিচে নেমে আসে। সে নদীর নাইটির ফিতে ধরে হালকা টান দেয়। নদীর ফর্সা কাঁধ উন্মুক্ত হয়ে যায়। আয়ান নদীর ঘাড়ে আর গলায় পাগলের মতো চুমু খেতে থাকে। নদীর মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ বেরিয়ে আসে, যা আয়ানকে আরো বেশি উত্তেজিত করে তোলে। আয়ান নদীকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ে। আমাকে তোমার করে নাও আয়ান, আমি আর এই দূরত্ব সহ্য করতে পারছি না। তুমি আমাকে যত খুশি আদর করো। আজ রাতে আমি শুধু তোমার, সব বাধা ভুলে গিয়ে আমাকে ভালোবাসো। আমি তোকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না নদী। তুই আমার জীবনের একমাত্র চাওয়া। আমি তোকে এমন ভালোবাসা দেব যা তুই কখনো ভুলতে পারবি না। আয়ানের প্রতিটি চুম্বনে নদীর সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ বয়ে যায়। আয়ান নদীর উন্মুক্ত কাঁধ আর গলায় নিজের ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দেয়। তাদের দুজনের শরীর যেন এক হয়ে মিশে যাচ্ছে এই রাতের অন্ধকারে। তাদের প্রেম এক নতুন মাত্রা পায়। একে অপরের আদরে আর সোহাগে তারা জীবনের শ্রেষ্ঠ সময়টুকু পার করে দেয়। রাতের অনেকটা সময় তারা এভাবেই একে অপরের বুকে মাথা রেখে কাটিয়ে দেয়। ভোরের আলো ফোটার ঠিক আগে নদী খুব সাবধানে নিজের ঘরে ফিরে যায়।
কেউ টেরও পায় না রাতে এই ঘরে কি এক রোমাঞ্চকর ঘটনা ঘটে গেছে। সকালবেলা পুরো বাড়ি আবার আগের মতো সরগরম হয়ে ওঠে। রিনা আর সালমা রান্নাঘরে সকালে নাস্তা বানাতে ব্যস্ত। জমিলা খালা দাদির সাহায্য করছে বিশাল ডাইনিং টেবিলে। পরিবারের সবাই একে একে জড়ো হতে শুরু করে। দাদি সবার আগে এসে নিজের চেয়ারে বসেন। ও রিনা, আমার চাটা তাড়াতাড়ি দে। আর শোন, কালকে যে ঘটক এসেছিল তার সাথে কি তোদের কোনো কথা হলো? আমার তো তর সইছে না। আমি চাই আয়নের বিয়েটা এ মাসেই হয়ে যাক। আমি আর বেশি দিন বাঁচব না। আমার বড় নাতির বউ দেখার খুব শখ। হ্যাঁ মা, কাল আমি আর রিনা ঘটকের সাথে অনেকক্ষণ কথা বলেছি। সে কয়েকটা খুব ভালো মেয়ের ছবি দেখিয়ে গেছে। মেয়েগুলো দেখতে যেমন সুন্দর তেমনি বড় ঘরের। আমরা ভাবছি আজ বিকেলে ছবিগুলো রাশেদ আর কবিরকে দেখাবো। ওরা পছন্দ করলে আয়নকে দেখাবো। ভাবি, মেয়ে তো আমি একটা পছন্দ করে রেখেছি। চৌধুরী বাড়ির বড় মেয়ে, দেখতে একদম পরীর মতো, স্বভাব চরিত্রও খুব ভালো, আয়নের সাথে একদম মানিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ান আর নদী ডাইনিং রুমে ঢুকে। দাদির কথা শুনে নদীর বুকের ভিতরটা ধক করে ওঠে। সে আর চোখে আয়ানের দিকে তাকায়। আয়ানের মুখটাও একটু গম্ভীর হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে চেয়ার টেনে বসে। নদীও একদম চুপচাপ তার পাশে চেয়ারে বসে পড়ে। দুজনের চোখের ভাষা অনেক কথা বলে দিচ্ছে, কিন্তু কেউ তা খেয়াল করছে না। রাশেদ আর কবির ঠিক তখনই হাতে খবরের কাগজ নিয়ে খাবার টেবিলে আসে। কবির, এবার কিন্তু আমাদের নতুন প্রজেক্টটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। বাজারের অবস্থা খুব একটা ভালো না। তুই কি সব কাগজপত্র ঠিকঠাক করেছিস? আয়ান তো এখন চলে এসেছে, ও ব্যবসার অনেক কিছু সামলাতে পারবে। হ্যাঁ ভাই, আমি সব ফাইল রেডি করে রেখেছি। কাল একবার সদরের সাথে দেখা করে সব ফাইল ফাইনাল করে ফেলবো। আয়ন আর সচল মিলে এবার আমাদের ব্যবসাকে অনেক দূর নিয়ে যাবে। আমি ওদের ওপর পুরোপুরি ভরসা করি। তোমরা সারাদিন শুধু ব্যবসা আর টাকা নিয়েই পড়ে থাকো। এদিকে যে বাড়ির ছেলে মেয়েগুলো বকে যাচ্ছে সেদিকে কারো কোনো খেয়াল নেই। এই ফাহিম ছেলেটা সারা রাত জেগে কী সব করে আর সকালে উঠতে পারে না। তুমি সকাল সকাল আবার ছেলের পেছনে লাগলে কেন? ও তো সারা রাত পড়াশোনাই করে। তুমি শুধু শুধু ওকে বকাবকি করো। বাড়িতে একটু শান্তির পরিবেশ থাকতে দাও না। শফিক আর হালিমার মধ্যে খুনসুটি লেগেই থাকে। শফিক একটু রাগী স্বভাবের আর হালিমা খুব শান্ত। ফাহিম আর নীরা তখন ঘুম চোখে ডাইনিং রুমে ঢুকে ফাহিম একটা হাই তুলে তার চেয়ারে বসে, আর নীরা নদীর পাশে বসে পড়ে। সুমাইয়াও লাফাতে লাফাতে এসে দাদির কোলে বসে পড়ে। মেজু চাচা, তুমি আমাকে নিয়ে সারাক্ষণ এত অভিযোগ কেন করো? আমি তো রাতে জেগেই পড়াশোনা করি, আর আয়ন ভাই তো চলে এসেছে। এবার আমাকে একটু স্বাধীনতা দাও। কি রে নদী, তোর মুখটা এমন শুকনো কেন? কাল রাতে কি তোর সেই আকাশ ভাইয়া আবার ফোন করে বিরক্ত করেছিল নাকি? আমি তোকে কতবার বলেছি ওর নাম্বারটা ব্লক করে দিতে, তুই তো আমার কোনো কথাই শুনিস না। আরে না আপু, তুই আবার সবার সামনে আকাশের কথা তুলছিস কেন? ও আমাকে ফোন করেনি। আমি এমনিতে একটু ক্লান্ত, কাল রাতে ভালো ঘুম হয়নি, তাই এমন লাগছে। তুই এসব নিয়ে ভাবিস না। আকাশের নাম শুনে আয়ানের চোখ রাগে জ্বলে ওঠে। সে হাতের চায়ের কাপটা একটু জোরেই টেবিলের উপর রাখে, যা দেখে সবাই একটু চমকে যায়, কিন্তু আয়ান তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। নদী বুঝতে পারে আয়ান রেগে যাচ্ছে। সে টেবিলে নিচ দিয়ে পা বাড়িয়ে আয়ানের পায়ে হালকা একটা চাপ দেয়। আয়ান নদীর দিকে তাকায়। নদীর চোখে এক অদ্ভুত মিনতি। আয়ান শান্ত হয়ে যায়। ঠিক তখনই সজল বাড়িতে ঢোকে। সজল আয়ানের খুব কাছের বন্ধু। সে সবসময় হাসি খুশি থাকে আর পুরো বাড়ি মাতিয়ে রাখে। কিরে, সবাই এত গম্ভীর হয়ে বসে আছিস কেন? সকাল সকাল কি কোনো সিরিয়াস মিটিং চলছে নাকি? আয়ান, তুই রেডি তো? আজ কিন্তু আমাদের সাইটে যেতে হবে, নতুন প্রজেক্টের কাজ শুরু করতে হবে। আমি কিন্তু বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি, তুই বস, আমি নাস্তাটা শেষ করি, তোর সাথে বের হচ্ছি। আর শোন, আজ কিন্তু অফিসে অনেক কাজ আছে, তাই সারাদিন বাইরেই থাকতে হবে। ও সজল বাবা, তুই তো আয়নের সবচেয়ে কাছের বন্ধু। তুই ওকে একটু বুঝিয়ে বল না যে বিয়েটা করে ফেলতে। ও তো আমাদের কোনো কথাই শুনছে না। তুই বললে হয়তো তোর কথা শুনবে। আরে দাদি, আপনি চিন্তা করবেন না, আমি ওকে ঠিকই রাজি করিয়ে ফেলবো। হ্যাঁ, ও তো আমার কথা ফেলতে পারবে না। আমি আজই ওর মাথা ধোলাই করব। ওর জন্য আমি নিজের হাতে মেয়ে পছন্দ করব। হ্যাঁ। সজল কথাগুলো বলে আয়ানের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দেয়। আয়ান বুঝতে পারে সজল কিছু একটা সন্দেহ করছে।
সজল অনেক চালাক ছেলে। সে আয়ান আর নদীর চোখের ভাষা হয়তো একটু হলেও ধরতে পেরেছে। নাচতে শেষ করে আয়ান আর সজল বাড়ির বাইরে বের হয়। রতন ড্রাইভার গাড়ি মুছে রেডি করে রেখেছে। রতন এই বাড়ির অনেক পুরনো কাজের লোক, সে সবার হাড়ির খবর রাখে। সজল বাবা, আজকে গাড়ি আমি চালাবো নাকি তুমি চালাবে? গাড়ির কিন্তু সব কিছু ঠিকঠাক করে রেখেছি। আর আয়ান বাবা, তুমি তো অনেক দিন পর এলে, তোমার জন্য আলাদা করে এসি ঠিক করেছি। না রতন চাচা, আজ গাড়ি আমিই চালাবো। তুমি বরং বাড়ির অন্য কাজগুলো সেরে নাও। হ্যাঁ, আজ আমাদের অনেক ঘোরার কাজ আছে। হ্যাঁ, তুমি যাও যাও। তারা গাড়িতে ওঠার ঠিক আগে রুবিনা আন্টি আর কামাল আঙ্কেল একসাথে বাড়ি গেট দিয়ে ঢোকে। রুবিনা আন্টি সবসময় মানুষের হাড়ির খবর নিতে ব্যস্ত থাকে, আর কামাল আঙ্কেল পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী। ও সজল বাবা, কেমন আছো? আয়ানকে নিয়ে কোথায় চললে এত সকালে? আর শুনলাম নাকি তোমাদের বাড়িতে বিয়ের সানাই বাজতে চলেছে। তা পাত্রী কি ঠিক হয়ে গেল নাকি? কাল তো দেখলাম ঘটক এসেছিল। আরে ভাবি, আপনিও না সবসময় মানুষের বাড়ির খবর নেওয়ার জন্য অস্থির হয়ে থাকেন। ওরা অফিসে যাচ্ছে, ওদের কাজে যেতে দিন। বড়দের কথার মাঝে সবসময় নাক গলাবেন না। আমরা অফিসে যাচ্ছি আন্টি, পরে কথা হবে। চলো, সজল দেরি হয়ে যাচ্ছে, আজ এমনিতেই অনেক কাজ। আয়ান আর সজল গাড়িতে উঠে বেরিয়ে যায়। গাড়িতে বসে সজল আয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়ান বুঝতে পারে সজল তাকে কিছু জিজ্ঞেস করবে। সে একটু নার্ভাস বোধ করে আর বাইরের দিকে তাকিয়ে থাকে। এবার তুই আমাকে সত্যি কথাটা বলবি আয়ান। কাল থেকে আমি লক্ষ্য করছি তুই আর নদী একে অপরের দিকে কেমন অদ্ভুত ভাবে তাকাচ্ছিস। এই, তোদের মধ্যে কি কিছু চলছে? তুই কিন্তু আমার কাছে লুকাতে পারবি না। আমি তো চোখের দিকে তাকিয়েই সব বুঝতে পারি, বুঝলি? তুই এসব কি বলছিস সজল? নদী আমার ছোট বোন, ওর সাথে আমার কি চলবে? তুই বেশি গোয়েন্দাগিরি করিস না তো, কাজের কথায় আয়, ব্যবসায় মন দে। তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি তোদের দুজনের চোখের ভাষা পড়তে পারি। তুই যদি আমাকে সত্যি কথাটা না বলিস, তাহলে কিন্তু আমি দাদিকে সব বলে দেবো। হ্যাঁ, আমি কিন্তু সত্যি সত্যি সন্দেহ করছি তোদের মধ্যে গভীর কিছু একটা চলছে। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস সজল, আমি আর নদী একে অপরকে ভালোবাসি। আর এটা আজকের না, সেই ছোটবেলা থেকে আমরা দুজনেই এই সম্পর্কটা নিয়ে খুব সিরিয়াস। কিন্তু বাড়ির কাউকে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগে, বাড়ির সবাই, বিশেষ করে বাবা আর চাচা এটা মানতে পারবে না। আমি জানতাম তোদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু বন্ধু তুই তো জানিস তোদের এই সম্পর্ক এই সমাজ আর পরিবার সহজে মেনে নেবে না। তোদের অনেক বড় একটা যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবে। তুই কি তার জন্য প্রস্তুত? আমি কিন্তু সবসময় তোর পাশে আছি ভাই। সজল আয়ানের কাঁধে হাত রেখে তাকে সাহস দেয়। সে কথা দেয় যে সে সবসময় আয়ানের পাশে থাকবে। এদিকে বাড়িতে নদী খুব অস্থির হয়ে আছে। আয়ান চলে যাওয়ার পর থেকে তার কিছুই ভালো লাগছে না। সে নিজের ঘরে বসে আছে। ঠিক তখন মিতু আসে। মিতু নদীর খুব কাছের বান্ধবী। সে প্রায়ই এই বাড়িতে আসে। নদীর সব সুখ দুঃখের সাথী সে। কিরে নদী, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে আমাকে বল। তুই কি আয়ন ভাইয়ের বিয়ের কথা শুনে ভয় পাচ্ছিস? আমি তোকে কাল থেকে খুব চিন্তিত দেখছি। তুই তো সব জানিস মিতু, পরিবারের সবাই ওর বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি যদি ওকে হারিয়ে ফেলি আমি মরে যাব মিতু। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না। কাল রাতে ও আমাকে কথা দিয়েছে, কিন্তু সকালবেলা সবার কথা শুনে আমার খুব ভয় লাগছে। তুই এত চিন্তা করিস না, আয়ন ভাই তোকে অনেক ভালোবাসে। সে কখনোই তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। তুই শুধু একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর তুই আয়ন ভাইয়ের উপর ভরসা রাখ। মিতু নদীকে অনেকক্ষণ ধরে বোঝায়। নদী একটু শান্ত হয়। দুপুরে সবাই যখন যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে তখন জমিলা খালা নদীর ঘরে আসে। জমিলা খালা কাল রাতের ঘটনা নিয়ে খুব ভয়ে আছে। সে নদীকে একা পেয়ে কিছু কথা বলতে চায়। জমিলা খালা এই বাড়ির অনেক পুরনো কাজের লোক। সে সবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ও নদীমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কি আমার ওপর রাগ করবে? আমি কাল রাতে একটা জিনিস দেখে ফেলেছি যা আমার দেখা উচিত হয়নি। আমার বুকটা তখন থেকেই কাঁপছে। তুমি কি দেখেছো খালা? তুমি এত ভয় পাচ্ছ, বোন আমাকে পরিষ্কার করে বলো, তুমি কি কাল রাতে আয়নের ঘরের দিকে গিয়েছিলে? কাল রাতে আমি যখন আয়ন বাবার ঘরে চা দিতে গিয়েছিলাম তখন আমি তোমাদের দুজনকে একসাথে দেখেছি মা।
তোমরা এইসব কি করছো? এই বাড়ির সবাই যদি জানতে পারে তাহলে তো রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। তুমি রাশেদ ভাইজান আর কবির ভাইজানের রাগের কথা জানো না? তারা তোমাদের কাউকেই আস্ত রাখবে না। খালা, তুমি এই কথা কাউকে বলো না, দোহাই তোমার। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আমরা কাউকে কষ্ট দিতে চাই না। তুমি যদি কাউকে বলে দাও তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তুমি আমাকে নিজের মেয়ের মতো ভাবো না খালা, প্লিজ আমাকে বাঁচাও। তুমি চিন্তা করো না মা, আমি কাউকে কিছু বলবো না। আমি শুধু তোমাদের সাবধান করে দিচ্ছি। তোমরা খুব সাবধানে থেকো। এই বাড়িতে দেওয়ালেরও কান আছে, আর সুমাইয়া মাত্র সারাদিন সারা বাড়ি ঘুরে বেড়ায়। ও যদি কিছু দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হবে। আমি তোমাদের ভালো চাই বলেই কথাগুলো বললাম। জমিলা খালা নদীকে সাবধান করে দিয়ে চলে যায়। নদী একটু স্বস্তি পায়, কিন্তু তার মনের ভেতর ভয়টা থেকেই যায়। বিকেলে আয়ান অফিসে বসে কাজ করছে, তখন তানিয়া তার কেবিনে আসে। তানিয়া আয়ানের অফিসের একজন সিনিয়র কলিগ। সে আয়ানকে খুব পছন্দ করে এবং আয়ানের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায়। তানিয়ার পরনে একটা খুব আধুনিক পোশাক, যা তার শরীরকে খুব আকর্ষণীয় করে তুলেছে। হাই আয়ান, তুমি এত মন দিয়ে কি কাজ করছো? তুমি তো আমাকে ভুলেই গেছো। আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। তুমি দেশে ফিরেছো, অথচ আমাকে একবারও ভালো করে সময় দিলে না। আমি একটু ব্যস্ত আছি তানিয়া, অনেক কাজ জমে আছে, তুই তো দেখছিস। আমি ফাইলগুলো নিয়ে বসছি, আমার এখন কথা বলার সময় নেই। তুমি সবসময় এমন কেন করো আয়ান? আমি তোমাকে কতটা পছন্দ করি তা কি তুমি জানো না? আজ সন্ধ্যায় আমি তোমার সাথে কফি শপে যাব। তুমি আমাকে না করতে পারবে না। আমি তোমার কোনো বাহানাই শুনবো না। তুই পাগলামি করিস না তানিয়া, আমি আজ খুব ক্লান্ত, আর আমার বাড়িতেও অনেক কাজ আছে। আজ দেখা করা সম্ভব নয়, তুই অন্য কাউকে নিয়ে যা। আমি তোকে আগেও বলেছি, আমাদের মধ্যে অফিস কলিগ ছাড়া আর কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। আয়ান খুব কড়া গলায় কথাগুলো বলে। তানিয়া খুব রেগে যায়, কিন্তু সে কিছু বুঝতে না দিয়ে হাসি মুখে কেবিন থেকে বেরিয়ে যায়। তানিয়া মনে মনে ঠিক করে সে এত সহজে হাল ছাড়বে না। এদিকে বাড়িতে নদীর ফোনটা বেজে ওঠে। সে দেখে আকাশ কল করেছে। আকাশ নদীর ইউনিভার্সিটির একজন সিনিয়র ভাই, যে নদীকে একতরফাভাবে ভালোবাসে। নদী ভয়ে ভয়ে ফোনটা ধরে। হ্যালো, আপনি আবার আমাকে ফোন করেছেন কেন? আমি আপনাকে কতবার বলেছি আমাকে বিরক্ত না করতে? আপনি কি কথা বোঝেন না? নদী, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি শুনেছি তোমার ওই আয়ান ভাই নাকি বিদেশে থেকে ফিরেছে। তুমি কি ওর সাথে প্রেম করছো? আমি কিন্তু সব সহ্য করব না। তুমি শুধু আমি তোমাকে যেভাবেই হোক নিজের করে নেব। আপনি এসব কি আবল তাবল বলছেন? আপনি আমার জীবনে নাক গলানোর কে? আমি কাকে ভালোবাসবো সেটা আমার ব্যাপার। আপনি আমাকে আর কখনো ফোন করবেন না, নইলে আমি বাড়ির সবাইকে বলে দেব। নদীর আগে আর ভয়ে ফোনটা কেটে দেয়। তার চোখে জল চলে আসে। আকাশ তাকে খুব ভয় দেখাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বিছানায় লুটিয়ে পড়ে। সন্ধ্যায় আয়ান অফিস থেকে ফেরে, তার মুখটা একটু ক্লান্ত দেখাচ্ছে। সে সোজা নিজের ঘরে চলে যায়। একটু পর সে নদীর ঘরে আসে। নদীকে কাঁদতে দেখে আয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে নদীর কাছে ছুটে যায়। কি হয়েছে নদী, তুই কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? তুই আমাকে বল, আমি তাকে ছাড়বো না। তোর চোখে জল আমি একদম সহ্য করতে পারি না। ওই আকাশ আমাকে আবার ফোন করেছিল। সে আমাকে অনেক বাজে কথা বলেছে আর হুমকি দিয়েছে যে সে আমাকে জোর করে নিজের করে নেবে। আমার খুব ভয় লাগছে আয়ান, তুমি আমাকে বাঁচাও। ওই শুয়োরের বাচ্চার এত বড় সাহস, সে আমার নদীর দিকে চোখ তুলে তাকায়। আমি ওকে কালকেই মজা দেখাচ্ছি। তুই একদম কাঁদবি না নদী, আমি থাকতে তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তুই আমার জান, আমি তোকে সব বিপদ থেকে রক্ষা করব। আয়ান নদীকে নিজের বুকের ভিতর শক্ত করে জড়িয়ে ধরে। নদীর কান্না ধীরে ধীরে থেমে যায়। সে আয়ানের বুকের ওম অনুভব করে। আয়ান নদীর চোখের জল মুছিয়ে দেয় এবং তার কপালে একটা দীর্ঘ চুমু খায়। এই বিপদের সময় আয়ানের এই আদর নদীকে অনেক সাহস দেয়। আয়ান নদীর মুখটা নিজের দুই হাতের আঁচলায় তুলে নেয় এবং তার ঠোঁটে একটা মিষ্টি এবং গভীর চুমু দেয়। নদীও নিজের সব ভয় ভুলে গিয়ে আয়ানের আদরে সাড়া দেয়। তাদের ভালোবাসা যেন এই বিপদের মাঝে আরো বেশি গাঢ় হয়ে ওঠে। আয়ান নদীকে বিছানায় শুয়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ে এবং তাকে সারা রাত এভাবেই আগলে রাখার প্রতিশ্রুতি দেয়। বাইরের পৃথিবীতে যতই ঝড় উঠুক না কেন,
তাদের এই ছোট্ট পৃথিবীতে তারা একে অপরের জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করে নিয়েছে। তুই এভাবে আমার দিকে তাকালে আমি কিন্তু আজ নিজেকে একদম সামলাতে পারবো না নদী। তুই বুঝতে পারছিস না তোর এই চোখের চাহনি আমাকে কতটা পাগল করে দিচ্ছে। আমি তো চাই তুমি পাগল হয়ে যাও আমার জন্য। তুমি আজ আমাকে একদম নিজের করে নাও আয়ান। আমার খুব ভয় করছে যদি পরিবারের সবাই তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়। তুই এসব কি বলছিস? আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা মাথাতেও আনতে পারি না। তুই শুধু আমার। আমি আজ রাতেই তোকে প্রমাণ করে দেব তুই আমার জীবনের কতটা জুড়ে আছিস। তাহলে আর দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো, আমাকে তোমার ভালোবাসার চাদরে জড়িয়ে নাও। আমি তোমার প্রতিটি স্পর্শ অনুভব করতে চাই। আমাকে তোমার উষ্ণতায় ভরিয়ে দাও। আমি তোকে এমনভাবে ভালোবাসবো যে তুই সব ভয় ভুলে যাবি। আজ রাতের পর তোর মনে আর কোনো সন্দেহ থাকবে না যে আমি শুধু তোর আর সারা জীবন তোরই থাকবো। রাতের গভীরতায় আয়ানের ঘরের পরিবেশ তখন একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। আয়ান নদীর কথা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না। সে এক ঝটকায় নদীকে নিজের বুকের কাছে টেনে নেয়। নদীর নরম তুলতুলে শরীরটা আয়ানের শক্ত পেশিবহুল বুকের সাথে একদম লেপ্টে যায়। নদীর পরনে থাকা হালকা গোলাপি রঙের সুতির শাড়িটা এমনিতেই এলোমেলো হয়েছিল। আয়ানের টানে শাড়ির আঁচলটা পুরোপুরি মেঝেতে লুটিয়ে পড়ে। আয়ানের দুই হাত নদীর সরু কোমর শক্ত করে জড়িয়ে ধরে। নদীও পরম আবেশে নিজের দুই হাত দিয়ে আয়ানের গলা পেঁচিয়ে ধরে। নিজের মুখটা আয়ানের মুখের একদম কাছে নিয়ে যায়। দুজনে নিঃশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়ছে। ঘরের মৃদু আলোয় নদীর ফর্সা মুখটা এক অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে। আয়ান নদীর নেশা ভরা চোখের দিকে তাকিয়ে নিজের উষ্ণ ঠোঁট জন্য নদীর গোলাপি নরম ঠোঁটের উপর ডুবিয়ে দেয়। দুজনের এই চুম্বন এতই গভীর আর আবেগপূর্ণ যে তারা পৃথিবীর সবকিছু ভুলে যায়। নদী আনন্দে চোখ বন্ধ করে ফেলে। সেও পাগলের মতো আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ঘষতে থাকে। আয়ানের হাত নদীর পিঠের উপর দিয়ে নিচে নেমে আসে। সে নদীর উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। নদীর সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ বয়ে যায়। সে আয়ানের চুলগুলো খামচে ধরে একটা অস্ফুট শব্দ করে, যা আয়ানকে আরো বেশি উত্তেজিত করে তোলে। আয়ান নদীকে পাজা খোলা করে কোলে তুলে নেয় এবং বিছানার দিকে এগোতে থাকে। বিছানায় নদীকে আলতো করে শুয়ে দিয়ে সে তার উপর ঝুঁকে পড়ে। আয়ান নদীর ঘাড়ে আর গলায় পাগলের মতো চুমু খেতে থাকে। নদীর মুখ দিয়ে বের হওয়া ছোট ছোট দীর্ঘশ্বাস ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। তাদের এই গভীর প্রেমের মুহূর্তগুলো যেন এক অন্য ভুবনের গল্প তৈরি করছে। ভোরের আলো ফোটার আগে নদী খুব সাবধানে নিজের ঘরে ফিরে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আয়ানের মাথায় আকাশের কথা ঘুরে। সে সজলকে ফোন করে বাড়িতে আসতে বলে। সকালের নাস্তার টেবিলে সবাই যখন ব্যস্ত তখন আয়ান তাড়াতাড়ি নাস্তা শেষ করে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কি রে আয়ান, এত সকালে কোথায় যাচ্ছিস? আজ তো অফিসে তোর কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখার কথা ছিল। তুই তো নাস্তাটাও ঠিক মতো খেলি না। বাবা, আমি সজলের সাথে একটা জরুরি কাজে যাচ্ছি। আমার ফিরতে একটু দেরি হতে পারে। তুমি চিন্তা করো না, আমি দুপুরের আগে অফিসে পৌঁছে যাব। আচ্ছা, সাবধানে যাস। আর সজলকে বলিস আজ যেন বিকেলের মিটিংটা ক্যান্সেল না করে আমাদের নতুন ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। ওদের উপর আমি অনেক ভরসা করে আছি। আয়ান মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাইরে বেরিয়ে আসে। সজল গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছিল। আয়ান গাড়িতে উঠেই সজলকে আকাশের ইউনিভার্সিটির দিকে যেতে বলে। কিরে, এত সকাল সকাল ওই আকাশের ওখানে যাওয়ার কি দরকার? তুই কি সত্যি সত্যিই ওর সাথে ঝামেলা করতে চাস? ব্যাপারটা কিন্তু অন্যদিকে মোড় নিতে পারে। তুই একটু ঠান্ডা মাথায় ভাব ভাই। তুই গাড়ি চালা সজল। ওই শুয়োরের বাচ্চা কাল রাতে নদীকে ফোন করে হুমকি দিয়েছে। আমি ওকে আজ এমন শিক্ষা দিব যে ও জীবনে আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না। তুই শুধু আমাকে নিয়ে চল। সজল আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা ইউনিভার্সিটির গেটে পৌঁছায়। আকাশ সেখানে তার কয়েকজন বন্ধুর সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। আয়ান গাড়ি থেকে নেমে সোজা আকাশের দিকে এগিয়ে যায়। আকাশের কলার চেপে ধরে তাকে সজোরে একটা খুশি মারে। আকাশের বন্ধুরা কিছু বোঝার আগেই সজল তাদের আটকে দেয়। তুই নদীকে কাল রাতে ফোন করে হুমকি দিয়েছিস? তোর এত বড় সাহস! আমি তোকে সেদিনই বলেছিলাম নদীর থেকে দূরে থাকতে। আজ তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার নদীর দিকে তাকানোর সাহস কোথায় পেলি? আপনি আমাকে মারছেন কেন? আমি নদীকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। আপনি কে আমাদের মাঝে আসার? আমি তো ছাড়বো না নদীকে। আকাশের কথা শুনে আয়ানের রাগ আরও বেড়ে যায়। সে আকাশকে মাটিতে ফেলে এলো পাথারি মারতে শুরু করে। সজল বুঝতে পারে ব্যাপারটা বেশি দূর গড়ালে পুলিশের ঝামেলা হতে পারে, তাই সে আয়ানকে টেনে সরিয়ে নেয়। ছাড় ওকে আয়ান,
ওর শিক্ষা পেয়ে গেছে। এরপর আর নদীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। চল এখান থেকে যাই, লোকজন জড়ো হয়ে যাচ্ছে, আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হবে ভাই। তুই যদি আর একদিনও নদীর আশেপাশে ঘোরাঘুরি করিস বা ওকে ফোন করিস তাহলে আমি তোর হাত পা ভেঙে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেব। এটা আমার শেষ কথা, মনে রাখিস, একদম ভুলে যাবি না। আকাশ ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় এবং সেখান থেকে পালিয়ে যায়। আয়ান আর সজল গাড়িতে উঠে অফিসের দিকে রওনা দেয়। আয়ানের বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে যায়। সে নদীকে একটা মেসেজ করে জানিয়ে দেয় যে আকাশের ব্যাপারটা চিরতরে শেষ হয়ে গেছে। এদিকে বাড়িতে তখন এক বিশাল এলাহি কাণ্ড চলছে। দাদি সালমা আর রিনা মিলে ড্রয়িং রুমে বসে ঘটকের সাথে কথা বলছে। ঘটক আজ একটা মেয়ের পরিবারের সাথে কথা বলে এসেছে। তারা আজ বিকেলে আয়ানকে দেখতে আসবে। ও সালমা, তুই সব আয়োজন ঠিকমতো করেছিস তো? বিকেলের দিকে কিন্তু মেহমানরা আসবে। আয়ানকে বলিস যেন তাড়াতাড়ি অফিস থেকে ফেরে। আমার নাতিরাজ খুব সুন্দর লাগতে হবে। হ্যাঁ মা, আমি সব রেডি করে রেখেছি। জামিলা খালা আর রতনকে দিয়ে বাজার থেকে সব ভালো ভালো মিষ্টি আনিয়েছি। রিনা তো সকাল থেকে রান্নাঘরেই পড়ে আছে, অনেক রকম খাবার বানাচ্ছে। ভাবি, মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দর। চৌধুরী বাড়ির মেয়ে তো একদম চাঁদের টুকরো। আয়ানের সাথে খুব মানাবে। আমরা আজই সব কথা পাকা করে ফেলবো। নদী সিঁড়ি দিয়ে নিচে নামার সময় কথাগুলো শুনতে পায়। তার পায়ের তলার থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে আজ বিকেলে আয়ানকে দেখতে মেয়ে বাড়ির লোক আসছে। সে দৌড়ে মিতুর কাছে যায়। মিতু তখন নদীর ঘরেই বসে পড়াশোনা করছিল। মিতু, আমার সব শেষ হয়ে গেল। আজ বিকেলে নাকি আয়ানকে দেখতে মেয়ে বাড়ির লোক আসছে। আমি এখন কি করব? আমি তো মরে যাব মিতু, আমার খুব ভয় করছে। আমি বাঁচবো না ওকে ছাড়া। তুই এত ভেঙে পড়ছিস কেন নদী? আয়ন ভাই তো এখনো কিছু জানে না। সে ফিরে এসে নিশ্চয়ই সব সামলে নেবে। তুই শুধু আয়ন ভাইকে ব্যাপারটা তাড়াতাড়ি জানিয়ে দে, সে ঠিক একটা উপায় বের করবে। নদী কাঁপতে কাঁপতে আয়ানকে ফোন করে, কিন্তু আয়ান তখন অফিসে তানিয়ার সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারে না। নদী আরো বেশি অস্থির হয়ে ওঠে। অফিসে তানিয়া আয়ানের কেবিনে বসে আছে। তানিয়া আজ একটা খুব সুন্দর শাড়ি পরে এসেছে। সে বারবার আয়ানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু আয়ান নিজের ল্যাপটপে মুখ গুজে কাজ করছে। আয়ান, তুমি কি সারা দিন এই ল্যাপটপের দিকেই তাকিয়ে থাকবে? আমি যে তোমার সামনে এত সুন্দর করে সেজে বসে আছি, তুমি একবারও তাকাচ্ছ না কেন? তুমি কি আমাকে একদমই পছন্দ করো না? তানিয়া, তুই তো দেখছিস আমি একটা জরুরি প্রজেক্টের কাজ করছি। আমার এখন এসব ফালতু কথা শোনার সময় নেই। তুই তোর ডেস্কে গিয়ে নিজের কাজ কর, আমাকে বিরক্ত করিস না। তুমি আমার সাথে এমন রূঢ় আচরণ কেন করছো আয়ান? আমি তোমায় ভালোবাসি, তুমি কি বুঝতে পারো না? আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি আমাকে একবার সুযোগ তো দাও। আমি তোকে অনেকবার বলেছি তানিয়া, আমার জীবনে অন্য কেউ আছে। আমি তাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না। তুই আমাকে বিরক্ত করা বন্ধ কর আর অফিস কলিগের মতো থাক। আমার মন শুধু একজনের জন্যই। তানিয়া রেগে গিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। সে বুঝতে পারে আয়ানের মনে অন্য কেউ আছে, কিন্তু সে হাল ছাড়ার পাত্রী নয়। সে মনে মনে ভাবে আয়ানের সেই গোপন প্রেমিকাকে খুঁজে বের করতে হবে। ঠিক তখন সজল আয়ানের কেবিনে আসে। কিরে আয়ান, তোর ফোন বাজছে, তুই ধরছিস না কেন? নদী মনে হয় অনেকক্ষণ ধরে তোকে কল করছে, কিছু জরুরি ব্যাপার হতে পারে। তুই তাড়াতাড়ি কথা বল ওর সাথে। হ্যাঁ। আয়ান তাড়াতাড়ি ফোনটা হাতে নেয় এবং দেখে নদীর অনেকগুলো মিসড কল। সে সাথে সাথে নদীকে ব্যাক করে। হ্যালো নদী, কি হয়েছে? তুই এতবার কল করেছিস কেন? সব ঠিক আছে তো? আমি অফিসে একটু মিটিংয়ে ছিলাম, তাই ধরতে পারিনি। তুই কাঁদছিস কেন? তুমি এক্ষুনি বাড়িতে আসো আয়ান। দাদি আর চাচি মিলে আজ বিকেলে তোমাকে দেখতে মেয়ের বাড়ির লোক ডেকেছে। তারা নাকি আজই সব পাকা কথা বলে ফেলবে। তুমি কিছু একটা করো আয়ান, আমি এসব সহ্য করতে পারছি না। তুমি আমাকে বাঁচাও। তুই একদম কাঁদবি না নদী, আমি এখনই আসছি। আমি দেখছি কি আমাকে জোর করে বিয়ে দেয়। তুই শান্ত হ। আমি সজলকে নিয়ে বের হচ্ছি। আমি তো শুধু তোর, আর কারো অধিকার নেই আমার উপর। আয়ান কলটা কেটে দেয় এবং রাগে ফুঁসতে থাকে। সজল সব শুনে বুঝতে পারে বাড়িতে আজ একটা বড় ধরনের ঝড় উঠতে চলেছে। তারা দুজন তাড়াতাড়ি অফিসের কাজ গুছিয়ে বাড়ি দিকে রওনা হয়। বাড়িতে তখন শ্বাস রব, ফাহিমা, নীরা এই বিয়ের আয়োজন নিয়ে খুব মজা করছে।
তারা জানে না নদীর মনের অবস্থা কি। সুমাইয়া সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে আর সবাইকে বিরক্ত করছে। নীরা আপু, আজ কিন্তু খুব মজা হবে। আয়ান ভাইয়ের হবু বউ আসবে, আমরা অনেক মিষ্টি খেতে পারবো, আর আমি তো অনেকগুলো ছবি তুলবো। আমি খুব আনন্দ করব আজ। হ্যাঁ, তুই শুধু খাওয়ার চিন্তাই কর। আর আমি ভাবছি আয়ান ভাইয়ের বউ আমাদের সাথে মানিয়ে নিতে পারবে কি না। আয়ান ভাই তো বিদেশি মেয়েদের মতো স্মার্ট মেয়ে পছন্দ করে। আমাদের পরিবারের নিয়মকানুন সে বুঝবে তো। তোমরা দুজন আবার বকবক শুরু করেছো। যাও গিয়ে একটু কাজে সাহায্য করো। মেহমানরা তো চলে আসার সময় হলো, তোমার তো শুধু বসে আছো। ওদের বকছো কেন? ওরা তো আনন্দ করছে, বাড়িতে একটা শুভ কাজ হতে চলেছে। শান্ত হয়ে বসো, ওরা তো এমনিতেই অনেক কাজ করেছে সকাল থেকে। শফিকা আর হালিমা বরাবরের মতোই একে অপরের সাথে তর্ক করছে। রুবিনা আন্টি ঠিক তখনই সেজেগুজে বাড়িতে হাজির হয়, আর কামাল আঙ্কেলও কাজের ফাঁকে একটু উকি মারতে আসে। ও সালমা ভাবি, মেহমানরা কি এসে গেছে? আমি তো সেই কখন থেকে সেজে বসে আছি, ভাবলাম তোমাদের একটু সাহায্য করি। আয়ানের বিয়ের কথা শুনে আমার তো খুশিতে ঘুমে আসছিল না। আরে ভাবি, আপনি তো সব জায়গায় আগে আগে চলে আসেন। ওদের বাড়ির অনুষ্ঠান ওরা ঠিকই সামলে নেবে। আপনি শুধু শুধু ওদের বিরক্ত করছেন। আপনি বরং এক জায়গায় শান্ত হয়ে বসুন। রুবিনা আন্টি একটু মুখ কালো করে সোফায় বসে পড়ে। ঠিক এমন সময় একটা দামি গাড়ি বাড়ির গেটে এসে থামে। মেয়ের বাড়ির লোক এসে গেছে। দাদি সালমা আর রিনা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাদের অভ্যর্থনা জানায়। চৌধুরী সাহেব আর তার স্ত্রী তাদের মেয়ে রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসে। রিয়া দেখতে খুব সুন্দর আর ছিমছাম। আসুন আসুন চৌধুরী সাহেব, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। রিয়া মা, তুমি আমার কাছে এসে বসো। তোমাকে তো একদম পরীর মতো লাগছে। আমার নাতির সাথে তোমাকে খুব মানাবে। ঠিক সেই মুহূর্তে আয়ান আর সজল বাড়িতে ঢুকে। ড্রয়িং রুমের অবস্থা দেখে আয়ান বুঝতে পারে মেহমানরা চলে এসেছে। তার সারা শরীর রাগে কাঁপতে থাকে। নদী দোতলা সিঁড়ির কাছে দাঁড়িয়ে সব দেখছে, তার চোখ দিয়ে জল পড়ছে। আয়ান বাবা, তুই এসে গেছিস, ভালোই হয়েছে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, ওনারা তোকে দেখতে এসেছে। তুই গিয়ে সুন্দর একটা শার্ট পরে নে। বাবা, আমার কোনো ফ্রেশ হওয়ার দরকার নেই। আমি এখানে সবার সামনে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমি এখন বিয়ে করতে পারবো না। আমার এসব বিয়ের প্রতি আগ্রহ নেই। আপনারা আমাকে না জানিয়ে এসব আয়োজন কেন করেছেন? আমাকে কেন জিজ্ঞেস করলেন না? আয়ানের কথা শুনে পুরো ড্রয়িং রুমে একটা পিনপদ নীরবতা নেমে আসে। চৌধুরী সাহেব একটু অপমানিত বোধ করেন। দাদি আর সালমার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তুই এসব কি বলছিস আয়ান? মেহমানদের সামনে এসব কথা বলতে তোর একটু লজ্জা করছে না? আমরা তোর ভালোর জন্যই তো সব করছি। তুই এমন অবাধ্যের মতো কথা কেন বলছিস? হ্যাঁ, তুই বড়দের কথার উপর কথা বলছিস কেন? যা গিয়ে নিজের ঘরে বস, আমরা কথা বলছি। তুই পরিস্থিতিটা বুঝতে পারছিস না কেন? না চাচা, আমি আজ পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা যদি আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি যাকে চিনি না জানি না তাকে আমি বিয়ে করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন চৌধুরী সাহেব, আপনারা আসতে পারেন। আমি এই বিয়ে করব না। চৌধুরী সাহেব রাগে গজ গজ করতে করতে পরিবার নিয়ে উঠে দাঁড়ান এবং বাড়ি থেকে বেরিয়ে যান। রাশেদ আর কবির রাগে ফেটে পড়ে। সালমা আর রিনা মাথায় হাত দিয়ে বসে পড়ে। পুরো বাড়িতে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়। রতন আর জমিলা খালা ভয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে। তোর এত বড় সাহস, তুই আমাদের সবার সামনে অপমান করলি আজ। তুই বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো অবাধ্য ছেলে আমার দরকার নেই। তুই আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। চাচা, আপনারা একটু শান্ত হন। আয়ান যা বলেছে তা হয়তো রাগের মাথায় বলেছে। আপনারা ওকে একটু সময় দিন, ও ঠিকই বুঝবে। কোনো এখন মাথা গরম করার কোনো মানে হয় না। হ্যাঁ, সজল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ান কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায়। সে দরজা বন্ধ করে দেয়। একটু পর নদী পা টিপে টিপে আয়ানের ঘরের দরজার কাছে আসে। সে হালকা করে টোকা দেয়। আয়ান দরজা খুলে নদীকে ভেতরে টেনে নেয় এবং আবার দরজা বন্ধ করে দেয়। তুমি আজ যা করলে তার জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। সবাই তোমার উপর খুব রেগে আছে, কিন্তু আমার যে কতটা আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার জন্য এত বড় একটা পদক্ষেপ নিলে আমি ধন্য হয়ে গেলাম। আমি তোকে আগেই বলেছিলাম তুই শুধু আমার। আমি তোকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে কল্পনাও করতে পারি না বাবা। আর চাচা যতই রাগ করুক, আমি তোকে ছাড়তে পারবো না। তুই আমার জীবনের সবচেয়ে বড় সত্য।
নদী আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আয়নের বুকে আশ্রে পড়ে কাঁদতে শুরু করে। কিন্তু এই কান্না দুঃখের নয়, এই কান্না চরম আনন্দের আর স্বস্তির। আয়ান নদীর চোখের জল মুছিয়ে দেয় এবং তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আয়নের বুকের উত্তাপ নদীর সারা শরীরে ছড়িয়ে পড়ে। আয়ান নদীর মুখটা নিজের দুই হাতের আঁচলে তুলে নেয় আর গভীর ভালোবাসে নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এই চুম্বনে মিশে আছে হারানোর ভয় আর ফিরে পাওয়ার তীব্র আনন্দ। নদীর শরীর উত্তেজনায় কাঁপতে থাকে। সে আয়ানের শার্টের কলার খামচে ধরে। আয়ান নদীকে পাজাকোলা তোড়ে কোলে তুলে নেয় এবং বিছানায় শুয়ে দেয়। নদীর শাড়ির আঁচলটা খসে পড়ে। আয়ানের হাতের ছোঁয়ায় নদীর ফর্সা আর মসৃণ পেট উন্মুক্ত হয়ে যায়। আয়ান সেখানে পাগলের মতো চুমু খেতে থাকে। নদীর মুখ দিয়ে অস্ফুট শব্দ বেরিয়ে আসে, যা ঘরের নিস্তব্ধতাকে আরো মধুর করে তোলে। তাদের দুজনের ভালোবাসার এই গভীরতা পৃথিবীর সব নিয়ম কানুন আর বাধার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো আয়ান? আমি তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না। তুমি আমাকে তোমার সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। আমাকে এমনভাবে ভালোবাসো যেন আমি সব দুঃখ ভুলে যাই। আমি তোকে কখনো ছাড়বো না নদী। তুই আমার জীবন, আমার শ্বাস। তুই শুধু আমার। আমি তোকে আজ আরও একবার প্রমাণ করে দেব তুই আমার কতটা আপন। তুই আমার প্রতিটি রক্ত বিন্দুতে মিশে আছিস। আয়ান আর নদীর এই গোপন আর চরম ভালোবাসার মুহূর্তগুলো চলতে থাকে। বাইরের পৃথিবীর সব কোলাহল আর রাগ অভিমান তাদের এই ছোট ঘরটার বাইরে থমকে দাঁড়ায়। একে অপরের শরীরের উত্তাপে আর ভালোবাসার গভীরতায় তারা জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যায়। আয়ান নদীর কপালে, চোখে আর ঠোঁটে বারবার তার ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নদীও পরম আবেশে আয়ানকে নিজের মধ্যে ধারণ করে। এইভাবে তাদের প্রেমের বন্ধন আরও দৃঢ় হতে থাকে। পরিবারের এত বাধার মাঝেও তাদের এই প্রেম যেন এক নতুন রূপ ধারণ করে। সামনে আরো অনেক বড় ঝড় আসতে চলেছে, কিন্তু তারা দুজনেই জানে একে অপরের হাত ধরে তারা সব ঝড় ঠিকই পার করে যাবে। রাতের অন্ধকারে কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আয়নের ঘরের জানালার পর্দা একটু সরিয়ে ভোরের স্নিগ্ধ আলো ভেতরে প্রবেশ করছে। বিছানায় আয়নের বুকের উপর মাথা রেখে নদী গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতে সেই ঝড়ের পর নদীর ক্লান্ত শরীরটা আয়নের পেশিবহুল বুকের সাথে একদম লেপ্টে আছে। নদীর পরনে থাকা হালকা গোলাপি রঙের সুতির শাড়িটা একদম এলোমেলো হয়ে আছে। আয়ানের হাতের ছোঁয়ায় শাড়ির আঁচলটা মেঝেতে লুটিয়ে পড়েছে। নদীর ফর্সা কাদার উন্মুক্ত পিঠ হয়ে আছে। আয়ান এক দৃষ্টিতে নদীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। কাল সবার সামনে নিজের বিয়ের প্রস্তাব ভেঙে দেওয়ার পর আয়ানের বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। সে জানে পরিবারের সবাই তার উপর ভীষণ রেগে আছে, কিন্তু নদীর মুখের এই প্রশান্তির ঘুম দেখে আয়ানের মনে হচ্ছে সে নদীর জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা লড়াই করতে পারবে। আয়ান খুব সাবধানে নদীর খোলা চুলগুলো কানের পাশ থেকে সরিয়ে দেয়। নদীর কপালে একটা মিষ্টি চুমু খায়। নদীর ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে আয়ানকে দেখতে পায় এবং একটা তৃপ্তির হাসি দেয়। তুই কাল সারা রাত আমার বুকে মাথা রেখে কেঁদেছিস। তোর চোখ মুখ এখনো ফুলে আছে। আমি তোকে এভাবে দেখতে পারি না নদী। তুই আমার দিকে তাকা। আমি তোকে কথা দিচ্ছি, কেউ তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি খুশিতে কেঁদেছি আয়ান। তুমি কাল সবার সামনে আমার জন্য এত বড় একটা কাজ করলে। আমার যে কতটা আনন্দ হচ্ছিল তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি শুধু তোমার কথা ভেবেই সারা রাত চোখের জল ফেলেছি। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আমি তোর জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। তুই শুধু আমাকে একটু ভরসা দে। আমি কাউকে ভয় পাই না। তুই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। আমি তোকে ছাড়া এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না। তুই শুধু আমার থাকবি। আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। তুমি আমাকে তোমার সবটুকু অধিকার দিয়ে দাও। আমি আর এই লুকোচুরি সহ্য করতে পারছি না। আমার খুব ভয় করে, যদি ওরা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেয় আমি তাহলে মরেই যাব। নদীর কথা শুনে আয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এক ঝটকায় নদীকে নিজের বুকের কাছে টেনে নেয়। নদীর নরম তুলতুলে শরীর আয়নের শক্ত শরীরের সাথে মিশে যায়। দুজনের ভারী নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ে। আয়ান নদীর নেশা ভরা চোখের দিকে তাকিয়ে নিজের উষ্ণ ঠোঁটজোড়া নদীর গোলাপি নরম ঠোঁটের উপর ডুবিয়ে দেয়। দুজনের এই চুম্বন এতই গভীর আর আবেগপূর্ণ হয় যে তারা পৃথিবীর সবকিছু ভুলে যায়। নদী আনন্দে চোখ বন্ধ করে ফেলে। সেও পাগলের মতো আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ঘষতে থাকে। আয়ানের হাত নদীর পিঠের উপর দিয়ে নিচে নেমে আসে। সে নদীর উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। নদীর সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ বয়ে যায়। সে আয়ানের চুলগুলো খামচে ধরে একটা অস্ফুট শব্দ করে, যা আয়ানকে আরো বেশি উত্তেজিত করে তোলে। আয়ান নদীকে পাজাকোলা করে কোলে তুলে নেয় এবং বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ে। আয়ান নদীর ঘাড় আর গলায় পাগলের মতো চুমু খেতে থাকে।
নদীর শাড়ির আঁচলটা পুরোপুরি মেঝেতে লুটিয়ে পড়ে। আয়ানের হাতের ছোঁয়ায় নদীর ফর্সা আর মসৃণ পেট উন্মুক্ত হয়ে যায়। আয়ান সেখানে বারবার তার ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নদীর মুখ দিয়ে বের হওয়া ছোট ছোট দীর্ঘশ্বাস ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। তাদের এই গভীর প্রেমের মুহূর্তগুলো যেন একে অন্য ভুবনের গল্প তৈরি করছে। বেশ কিছুক্ষণ পর নদী খুব সাবধানে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে চলে যায়, কারণ সকালবেলা পুরো বাড়ি আবার আগের মতো সরগরম হয়ে উঠবে। নিজের ড্রয়িং রুমে তখন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। রাশেদার কবির সোফায় গম্ভীর মুখে বসে আছে। দাদি এক কোনায় বসে চোখে জল মুছছেন। আমার সম্মানকাল ধুলোয় মিশে গেছে। আমি ওই ছেলের মুখ আর দেখতে চাই না। সে সবার সামনে আমাকে এত বড় অপমান করলো। আমি তো লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। চৌধুরী সাহেব কাল কি মনে করে গেলেন? আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিল এই ছেলে। ভাইজান, আপনি শান্ত হন। ছেলেটা হয়তো কোনো কারণে রেগে ছিল। সে তো সবেমাত্র দেশে ফিরেছে, হয়তো এখনই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। আমাদের উচিত ছিল ওর সাথে আগে খোলামেলা কথা বলা। আমরা বড্ড তাড়াহুড়ো করে ফেলছি। তোমরা তো সারাক্ষণ শুধু ওর গুণগান গাও, এখন দেখো ছেলে কি কাণ্ড করে বসেছে। আমি তো আগেই বলেছিলাম অতিরিক্ত আদর দিলে আর বিদেশে পাঠালে ছেলে মেয়ে বকে যায়। এখন বোঝো ঠেলা। আমার ফাইম তো অন্তত বড়দের মুখের উপর কথা বলে না। তুমি আবার সকাল সকাল শুরু করলে কেন? এমনিতে বাড়িতে এত অশান্তি, তুমি একটু চুপ করে থাকতে পারো না? সবসময় শুধু আগুন নিয়ে খেলতে ভালোবাসো। আয়ান তো খুব ভালো ছেলে, ওর নিশ্চয়ই কোনো বড় কারণ আছে, নইলে সে এমন করতো না। আমার এত সাধের নাতি এমন কাজ করতে পারলো আমি তো স্বপ্নেও ভাবিনি। আমি তো শুধু ওর ভালো চেয়েছিলাম। এখন সমাজে আমরা মুখ দেখাবো কি করে? ওই চৌধুরী বাড়ির লোকেরা তো আমাদের নামে সব জায়গায় দুর্নাম রটাবে। আমার তো মরে যেতে ইচ্ছে করছে। মা, আপনি আর কাঁদবেন না। যা হওয়ার তো তা হয়ে গেছে। এখন আমাদের ভাবতে হবে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। আয়ান তো কাল থেকে ঘর থেকে বেরোচ্ছে না, ও কিছু খাচ্ছেও না। আমার তো ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ভাবি, আমার মনে হয় আয়নের জীবনে অন্য কেউ আছে, নইলে সে এমন একটা সুন্দরী মেয়েকে এভাবে না করে দিত না। আমাদের ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে। বিদেশে থাকতে হয়তো সে কোনো মেয়েকে পছন্দ করে এসেছে। আমাদের ওর সাথে খোলামেলাভাবে বা খোলা মনে কথা বলতে হবে। পরিবারের সবার এই আলোচনা যখন চরম পর্যায়ে, ঠিক তখন সজল বাড়িতে ঢোকে। সজল আয়ানের সবচেয়ে কাছের বন্ধু। সে জানে বাড়িতে আজ কি অবস্থা হতে পারে। সে সোজা রাশেদার কবিরের কাছে যায়। সজলের মুখটাও বেশ চিন্তিত মনে হচ্ছে। চাচা, আপনারা এত মন খারাপ করে বসে আছেন কেন? যা হয়েছে তা তো অতীত। আয়ান কাল একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে। আমি ওর সাথে কথা বলছি। ও আসলে এখন ওই বিয়ের জন্য প্রস্তুত নয়। আপনারা ওকে একটু সময় দিন। ও ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। হ্যাঁ, ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। হ্যাঁ, তুই ওকে বেশি আশা দিস সজল। ও তোর কথা শোনে। তুই ওকে বুঝিয়ে বলবি যে সে যেন আমার সামনে না আসে। আমি ওর মুখ দেখতে চাই না। ও আমার সম্মান নষ্ট করেছে, আমি ওকে সহজে ক্ষমা করবো না। তুই গিয়ে ওকে বলে দে। সজল রাশেদের কথা শুনে আর কোনো কথা বাড়ায় না। সে সোজা দোতলায় আয়ানের ঘরের দিকে চলে যায়। এদিকে রান্নাঘরে জমিলা খালা আর রতন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। রতন বাড়ির অনেক পুরনো ড্রাইভার। সে বাইরের অনেক খবর রাখে, আর জমিলা খালা ভেতরের খবর রাখে। ও রতন ভাই, কাল যা হলো তা তো আমি জীবনেও দেখিনি। আয়ান বাবা এমন কাজ করতে পারলো? আমি তো বুঝতেই পারছি না। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। আমার তো মনে হয় আমি যে সন্দেহটা করছি সেটাই সত্যি। তুমি ঠিকই বলেছ জমিলা খালা। আমারও মনে হয় আয়ান বাবার মনে অন্য কেউ আছে। তুমি তো সারাদিন বাড়ির ভেতরে থাকো, তুমি কি কিছু খেয়াল করেছো? আমার তো মনে হয় বাড়ির ভেতরেই কেউ হতে পারে। তুমি কি কিছু জানো? আরে না না, আমি কি আর এসব খেয়াল করার সময় পাই? আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবে বাড়িটার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাই এই বাড়ির শান্তি আবার ফিরে আসুক। তুমি বাইরের কাউকে এসব কথা বলতে যেও না। জমিলা খালা কথা ঘুরিয়ে দেয়। সে মনে মনে ভাবে আয়ান আর নদীর বিষয়টা সে কাউকে ঘুণা করেও জানতে দেবে না। ফাহিম, নীরা আর সুমাইয়া তখন বারান্দায় বসে গল্প করছে। ফাহিম আর নীরা এই বাড়ির আরেক চাচাতো ভাই বোন, আর সুমাইয়া নদীর ছোট বোন। কাল তো আয়ান ভাই যা করলো তা একদম হিরোর মতো। আমি তো ভাবতেই পারছি না কেউ এতটা সাহস দেখাতে পারে। ভাই তো একেবারে মেহমানদের মুখের উপর না করে দিল।
আমি হলে তো ভয় মরেই যেতাম। আয়ান ভাইয়ের বুকের পাটা আছে। তুই শুধু এসব হিরোগিরি দেখিস, বাড়ির বড়দের যে কতটা অপমান হয়েছে সেটা তোর মাথায় আসছে না। আয়ান ভাইয়ের এমন কাজ করাটা একদম ঠিক হয়নি। সে বড়দের সম্মান রাখতে পারলো না, এটা আমাদের পরিবারের জন্য খুব লজ্জার। আমি তো ভেবেছিলাম আমি নতুন জামা পরব আর অনেক চকলেট খাবো। আয়ান ভাইয়া পচা, সে বিয়ে করলো না, আমি আর ওর সাথে কথা বলবো না। ও আমার জন্য বিদেশি চকলেটও আনেনি। আমি ওর উপর খুব রাগ করেছি। ছোট সুমাইয়ার কথা শুনে ফাহিম আর নীরা হাসতে শুরু করে। এদিকে নদীর ঘরে মিতু এসেছে। মিতু নদীর খুব কাছের বান্ধবী, সে সবসময় নদীর পাশে থাকে। নদীর মন আজ খুব ভালো, কারণ আয়ান তার জন্য এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু হঠাৎ করে নদীর ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার থেকে কল আসছে। নদী ফোন ধরতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। হ্যালো নদী, তুমি কি ভেবেছো আমাকে ওই আয়ানকে দিয়ে মার খাইয়ে তুমি বেঁচে যাবে? আমি এত সহজে হার মানবো না। তুমি শুধু আমি তোমাকে যেভাবেই হোক তুলে নিয়ে আসবো। তুমি আয়ানকে বিয়ে করতে পারবে না। আমি তোমাদের দুইজনের জীবন শেষ করে দেব। আপনি আবার আমাকে ফোন করেছেন? আপনি কি কালকের মারের কথা ভুলে গেছেন? আয়ান কিন্তু এবার আপনাকে আর জ্যান্ত রাখবে না। আপনি আমার জীবন থেকে দূরে সরে যান। আমি আপনাকে ঘৃণা করি। নদী ভয় আর রাগে ফোনটা কেটে দেয়। সে কাঁপতে থাকে। মিতু তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। আকাশ যে এতটা বেপরোয়া হয়ে উঠবে তা নদী ভাবতে পারেনি। মিতু নদীকে সাহস দেয় এবং বলে আয়ান সব ঠিক করে নেবে। ঠিক এই সময় বাড়ির গেটে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে তানিয়া নামে। তানিয়া আয়ানের অফিসের কলিগ। সে আজ একটা খুব জমকালো সালোয়ার কামিজ পরে এসেছে। তানিয়াকে দেখে বাড়ির সবাই একটু অবাক হয়। তানিয়া সোজা ড্রয়িং রুমে এসে ঢোকে। আসসালামু আলাইকুম আন্টি, আমি তানিয়া, আয়ানের সাথে অফিসে কাজ করি। আয়ান কাল অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছিল আর ওর ফোনও বন্ধ পাচ্ছিলাম, তাই ভাবলাম একটু বাড়িতে এসে দেখেই যাই ও ঠিক আছে কিনা। ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। ওয়ালাইকুম আসসালাম। মা এসো, ভিতরে এসো। আয়ান তো ওর ঘরেই আছে। ওর শরীরটা খুব খারাপ, কাল থেকে ও ঘরের বাইরে আসেনি। তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। তুমি আয়ানের অফিসে কাজ করো শুনে খুব ভালো লাগলো। ও সালমা ভাবি, এই মেয়েটি কে গো? দেখতে তো খুব সুন্দর। আয়ানের বন্ধু নাকি? তা আয়ান কি এই মেয়েটির জন্য কাল মেহমানদের ফিরিয়ে দিল? আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। আমি তো আগেই বলেছিলাম। রুবিনা আন্টি আর কামাল আঙ্কেল এই বাড়ির পুরনো প্রতিবেশী। তারা সবসময় এই বাড়িতে আসে। তানিয়ার আসার খবর শুনে নদী দোতলার সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। তানিয়াকে দেখে নদীর সারা শরীর রাগে জ্বলতে থাকে। সে বুঝতে পারে এই মেয়েটা আয়ানের পেছনে আঠার মতো লেগে আছে। নদীর আগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায়। একটু পর আয়ান সজলকে নিয়ে নিচে নেমে আসে। তানিয়াকে দেখে আয়ান চরম বিরক্ত হয়। তুই এখানে কি করছিস তানিয়া? তোকে আমি অফিসে দেখা করতে বলেছিলাম, তুই সোজা আমার বাড়িতে চলে এসেছিস। তোর সাহস তো কম না। তুই কি জানিস না এটা আমার ব্যক্তিগত জায়গা? এখানে তোর কোনো অধিকার নেই আসার। তুমি এত রেগে কেন যাচ্ছ আয়ান? আমি তো শুধু তোমার খোঁজ নিতে এসেছি। তুমি কাল যেভাবে অফিস থেকে বেরিয়ে গেলে আমার খুব চিন্তা হচ্ছিল। আন্টি, আমি কি আয়নের সাথে একটু একা কথা বলতে পারি? আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ মা, তোমরা ড্রয়িং রুমেই বসো, আমরা ভিতরে যাচ্ছি। জামিলা খালা, তুমি ওদের জন্য চা নিয়ে এসো। আয়ান, তুই একটু শান্ত হয়ে কথা বল। মেয়েটা এত দূর থেকে তোর খোঁজ নিতে এসেছে, আর তুই ওর সাথে এমন ব্যবহার করছিস। বাড়ির সবাই ভেতরে চলে যায়। তানিয়া আয়ানের খুব কাছে এসে বসে। আয়ান একটু সরে বসে। তানিয়া আয়ানের হাত ধরার চেষ্টা করে, কিন্তু আয়ান ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। দোতলা থেকে নদী নিজের ঘরের দরজা একটু ফাঁক করে এই দৃশ্য দেখে ফেলে। নদীর চোখে জল চলে আসে। সেভাবে আয়ান হয়তো তাকে ঠকাচ্ছে। নদী কাঁদতে কাঁদতে নিজের ঘরের দরজা ভিতর থেকে শক্ত করে বন্ধ করে দেয়। তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো আয়ান? আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি আমার ভালোবাসা একটুও বুঝতে পারো না? আমি তোমার জন্য সব ছাড়তে রাজি আছি। তুমি আমাকে একবার নিজের করে দেখো, আমি তোমাকে খুব সুখে রাখবো। আমি তোকে হাজারবার বলেছি তানিয়া, আমার জীবনে অন্য কেউ আছে, আমি তাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। তুই আমার বাড়ি থেকে এখনই বের হ, আর কখনো আমাকে বিরক্ত করবি না। তুই যদি এরপর আমার বাড়িতে আসিস তাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তুই এখনই বের হ এখান থেকে। আয়ানের করা কথা শুনে তানিয়া খুব রেগে যায়।
সে অপমানিত বোধ করে এবং সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে দোতলার দিকে তাকায় এবং বুঝতে পারে নদী হয়তো সব দেখেছে। আয়ান দৌড়ে নদীর ঘরের দিকে যায়। নদীর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। আয়ান দরজায় ধাক্কা দেয়। নদী, দরজা খোল। আমি জানি তুই ভেতরে আছিস। তুই যা ভেবেছিস তা একদম ভুল। ওই তানিয়া মেয়েটা নিজে থেকে বাড়িতে এসেছে। আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। তুই দরজা খোল প্লিজ, আমি তোর সাথে কথা বলতে চাই। তুমি চলে যাও আয়ান। তুমি আমাকে মিথ্যা বলেছো। ওই মেয়েটা তোমার হাত ধরেছিল, আমি নিজের চোখে দেখেছি। তুমি ওর সাথে সম্পর্ক রেখেছো আর আমাকে বোকা বানাচ্ছো। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি একটা প্রতারক। আয়ান ভাই, আপনি একটু শান্ত হন। আমি দেখছি নদী কি করছে। আপনি বেশি শব্দ করবেন না, কেউ দেখে ফেললে আবার নতুন করে অশান্তি শুরু হবে। আমি নদীকে বুঝিয়ে দরজা খোলাচ্ছি। মিতু নদীকে অনেক বুঝিয়ে দরজা খোলাতে রাজি করায়। আয়ান সাথে সাথে নদীর ঘরে ঢুকে পড়ে এবং দরজা আটকে দেয়। নদী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আয়ান গিয়ে নদীকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। নদী নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ানের শক্তির কাছে সে কিছুই করতে পারে না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো আয়ান? আমার খুব ভয় হয় যদি ওই মেয়েটা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। আমি ওকে খুন করে ফেলবো। আমি কাউকে আমার ভাগ্যে বসতে দেব না। আর ওই আকাশও আমাকে আবার ফোন করে হুমকি দিয়েছে। আমি খুব ভয়ে আছি আয়ান। আয়ান নদীর ঘাড় আর গলায় মুখ গুজে গভীরভাবে চুমু খেতে থাকে। নদীর সব রাগ, অভিমান আর ভয় জলের মতো গলে যায়। সে আয়ানের দিকে ঘুরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান নদীর চোখের জল মুছিয়ে দেয় এবং তার কপালে একটা দীর্ঘ চুমু খায়। এরপর আয়ান নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এই চুম্বন আগের চেয়ে অনেক বেশি আবেগপূর্ণ এবং তীব্র। নদীর শরীর উত্তেজনায় কাঁপতে থাকে। সে আয়ানের শার্টের বোতামগুলো একে একে খুলে দেয়। আয়ান নদীকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ে। নদীর শাড়ির আঁচলটা পুরোপুরি সরে যায়। আয়ান নদীর উন্মুক্ত বুকে নিজের মুখ ডুবিয়ে দেয়। নদীর মুখ দিয়ে একটা মিষ্টি অস্ফুট শব্দ বেরিয়ে আসে, যা আয়ানকে আরো বেশি পাগল করে তোলে। তাদের এই মিলন যেন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। তারা একে অপরের শরীরে নিজেদের অস্তিত্ব খুঁজে পায়। এই চরম ভালোবাসার মুহূর্তে তারা একে অপরের কাছে নতুন করে ধরা দেয়। বিকেলবেলা আয়ান সজলের সাথে মিলে নিচে যায়। সে রাশিদের কাছে গিয়ে দাঁড়ায়। তুই বুঝতে পেরেছিস, সেটাই বড় কথা। কিন্তু তোর এই জেদ আমি মেনে নেব না। তুই একটু ঠান্ডা মাথায় ভাবিস, তুই আমাদের বাড়ির বড় ছেলে, তোর দায়িত্ব অনেক বেশি। আমি তোকে এখনই বিয়ের জন্য চাপ দেব, কিন্তু তোর আচরণের পরিবর্তন দরকার। রাশেদ আয়ানের ক্ষমা চাওয়া একটু শান্ত হয়, কিন্তু পুরোপুরি রাগ কমে না। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, আয়ান আবার নদীর ঘরে যায়। নদী তখন বিছানায় শুয়ে আয়ানের কথাই ভাবছিল। আয়ানকে দেখে নদীর মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। তুমি আবার এসেছো? কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু এবার আর রক্ষে নেই। তুমি খুব সাহসী হয়ে গেছো। আমার খুব ভয় লাগছে। তুমি আমার কাছে এসেছো। আয়ান নদীর পাশে শুয়ে পড়ে এবং তাকে নিজের বুকের ভেতর টেনে নেয়। নদীর নরম শরীর আয়ানের পেশিবহুল বুকের সাথে মিশে যায়। আয়ান নদীর চুলে হাত বুলিয়ে দেয় আর তার কপালে বারবার চুমু খেতে থাকে। নদীর সব ক্লান্তি আর ভয় দূর হয়ে যায়। সে আয়ানের গলা পেঁচিয়ে ধরে নিজের মুখটা আয়ানের মুখের একদম কাছে নিয়ে যায়। দুজনের এই একান্ত মুহূর্তগুলো তাদের ভালোবাসাকে আরো অনেক বেশি শক্তিশালী করে তোলে। বাইরের পৃথিবীর সব কোলাহল আর রাগ, অভিমান তাদের এই ছোট্ট ঘরটার বাইরে থমকে দাঁড়ায়। একে অপরের শরীরের উত্তাপে আর ভালোবাসার গভীরতায় তারা জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যায়। আয়ান নদীর কপালে, চোখে আর ঠোঁটে বারবার তার ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নদীও পরম আবেশে আয়ানকে নিজের মধ্যে ধারণ করে। এভাবেই তাদের প্রেমের বন্ধন আরো দৃঢ় হতে থাকে। আজ আর কোনো ভয় নেই নদী। আজ আমি সবাইকে সব সত্যি কথা বলে দেব। তুই শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখবি। আমি আজ আমাদের ভালোবাসাকে সবার সামনে স্বীকৃতি দেব। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমার খুব ভয় করছে আয়ান। বড় আব্বু আর বাবা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমার বুকে মাথা রেখে সারা জীবন পার করে দিতে চাই। তুই আমাকে এত দুর্বল ভাবিস না নদী। আমি তোর জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা লড়তে পারি। কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুই শুধু আমাকে ভরসা কর। আমি আজ সব কিছু সমাধান করে তবেই ঘরে ফিরব। ভোরের নরম আলো আয়নের ঘরের জানালার পর্দা ভেদ করে ভেতরে পড়ছে। বিছানায় আয়নের বুকের উপর শুয়ে আছে নদী। রাতে সব ক্লান্তি আর চরম ভালোবাসার পর তাদের শরীর একে অপরের সাথে যেন একেবারে মিশে আছে। নদীর পরনে থাকা হালকা নীল রঙের শিফন শাড়িটা একদম এলোমেলো হয়ে আছে।
আয়নের হাতের ছোঁয়ায় শাড়ির আঁচলটা পুরোপুরি নিচে লুটিয়ে পড়েছে। নদীর ফর্সা আর মসৃণ কাঁধ একদম উন্মুক্ত। আয়ান তার শক্ত দুই হাত দিয়ে নদীর সরু কোমর জড়িয়ে ধরে আছে। নদী পরম আবেশে আয়ানের বুকে নিজের মুখ ঘষছে। দুজনের ভারী নিঃশ্বাস একে অপরের গায়ে আশ্রে পড়ছে। আয়ান নদীর নেশা ভরা চোখের দিকে তাকিয়ে নিজের উষ্ণ ঠোঁটজোড়া নদীর গোলাপি নরম ঠোঁটের উপর ডুবিয়ে দেয়। দুজনের এই চুম্বন এতই গভীর আর আবেগপূর্ণ যে তারা পৃথিবীর সবকিছু ভুলে যায়। নদী আনন্দে চোখ বন্ধ করে ফেলে। সেও পাগলের মতো আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ঘষতে থাকে। আয়ানের হাত নদীর পিঠের উপর দিয়ে নিচে নেমে আসে। সে নদীর উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। নদীর সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ বয়ে যায়। সে আয়ানের চোরগুলো খামছে ধরে একটা অস্ফুট শব্দ করে, যা আয়ানকে আরো বেশি উত্তেজিত করে তোলে। আয়ান নদীকে পাজাকুলা করে কোলে তুলে নেয় এবং বিছানায় শুয়ে দিয়ে তার উপরে ঝুঁকে পড়ে। আয়ান নদীর ঘাড়ার গলায় পাগলের মতো চুমু খেতে থাকে। নদীর মুখ দিয়ে বের হওয়া ছোট ছোট দীর্ঘশ্বাস ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। আয়ান নদীর শরীরের প্রতিটি ভাঁজে নিজের ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দেয়। তাদের এই চরম প্রেমের মুহূর্তগুলো যেন এক অন্য ভুবনের গল্প তৈরি করছে, যা কিছুক্ষণ পর নদী খুব সাবধানে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে চলে যায়, কারণ সকালবেলা পুরো বাড়ি আবার আগের মতো সরগরম হয়ে উঠবে। নিজের ড্রয়িং রুমে তখন সবাই একে একে জড়ো হচ্ছে। রাশিদ আর কবির সোফায় গম্ভীর মুখে বসে আছে। দাদি এক কোণায় বসে তসবি পড়ছেন। কবির, আজ আয়ানকে পরিষ্কার করে বলে দিবি, সে যদি আমাদের কথা মতো বিয়ে না করে তবে এই বাড়িতে তার কোনো জায়গা নেই। আমি আমার সম্মান নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। সে কাল যা করেছে তা ক্ষমার অযোগ্য। ভাইজান, আপনি আর একটু ধৈর্য ধরুন। ছেলেটা তো আমাদেরই রক্ত, ওর নিশ্চয়ই নিজস্ব কোনো পছন্দ আছে। আমরা আজ ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলবো। আমি চাই না পরিবারের শান্তি নষ্ট হোক। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। তোমরা তো সারাক্ষণ শুধু ওকে মাথায় তুলে রেখেছো, এখন দেখো সে কিভাবে তোমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। আমি তো আগেই বলেছিলাম ছেলেদের এত স্বাধীনতা দেওয়া ঠিক নয়। আমার কথা তো কেউ কখনো শোনে না। তুমি সকাল সকাল আবার অশান্তি শুরু করলে কেন? বাড়ির পরিস্থিতি এমনিতেই খারাপ, তুমি একটু চুপ করে থাকতে পারো না? আয়ান বড় হয়েছে, তার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি সব সময় শুধু নেতিবাচক কথা বলো। তোরা সবাই একটু চুপ করবি? আমার মাথাটা ধরে গেছে। আমার নাতিটা কাল থেকে কিছু খায়নি। তোরা শুধু ওর দোষ ধরছিস। ও যদি কাউকে ভালোবেসে থাকে তবে আমরা সেটা মেনে নেব। আমি আমার নাতিকে কষ্ট দিতে পারবো না। মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি আর রিনা কাল রাত থেকে এটাই ভাবছি। আয়ন হয়তো কাউকে পছন্দ করে, কিন্তু আমাদের ভয়ে বলতে পারছে না। রিনা, তুই নদীকে একটু জিজ্ঞেস করে দেখ তো ও কিছু জানে কি না। ভাবি, নদীও কাল রাত থেকে খুব চুপচাপ আছে। আমি ওর ঘরে গিয়েছিলাম, ও শুধু কাছে। আর আমার তো মনে হচ্ছে বাড়ির ভেতরেই বড় কোনো ব্যাপার চলছে। আমাদের খুব সাবধানে সব কিছু সামলাতে হবে। ঠিক এই সময় ফাহিম, নীরা আর সুমাইয়া ড্রয়িং রুমে আসে। তারা বুঝতে পারে বাড়ির পরিবেশ খুব থমথমে। ফাহিম একটু সাহস করে কথা বলার চেষ্টা করে, নীরা তাকে ইশারা করে চুপ থাকতে, কিন্তু ফাহিম শোনে না। বড় চাচা, তোমরা আয়ন ভাইয়ের ওপর এত রাগ করছো কেন? আয়ন ভাই তো কোনো খারাপ কাজ করেনি। সে শুধু নিজের অপছন্দের বিয়েতে না করেছে, এটা তো ওর অধিকার। তোমরা ওকে একটু বোঝার চেষ্টা করো। তুই চুপ কর ফাহিম, বড়দের কথার মাঝে কথা বলিস না। তবে বড় আব্বু, ফাহিম খুব একটা ভুল বলেনি। আয়ান ভাই হয়তো কাউকে মন থেকে চায়। আমাদের উচিত তার মনের কথা শোনা। আমি তো চাই আয়ান ভাইয়া তার পছন্দের কাউকে বিয়ে করুক, তাহলে আমাদের অনেক মজা হবে। আমি নতুন জামা পরবো আর অনেক নাচবো। তোমরা কেউ আয়ান ভাইয়া কেউ বকবে না। ছোট সুমাইয়ার কথা শুনে গম্ভীর পরিবেশেও সবার মুখে একটু হাসি রেখা ফুটে ওঠে। ঠিক তখন আয়ান আর সজল বাড়ি থেকে বের হওয়ার জন্য নিচে আসে। আয়ানের মুখটা খুব শক্ত। সে কারো দিকে না তাকিয়ে সোজা সজলের সাথে গাড়িতে গিয়ে উঠে। সজল গাড়ি চালাতে শুরু করে। তাদের প্রথম গন্তব্য আকাশের কাছে যাওয়া। সজল পুলিশ নিয়ে আকাশের ইউনিভার্সিটির কাছে যায়। আয়ান, তুই গাড়িতে বস। আমি পুলিশ নিয়ে যাচ্ছি। ওই আকাশের সাহস আমি আজ চিরতরে শেষ করে দেব। সে নদীকে হুমকি দিয়ে খুব বড় ভুল করেছে। আজ ওর আসল জায়গা হবে সেই ঘরে, তুই দেখে নিস। আমি ওকে নিজের হাতে মারতে চাই সজল। ও আমার নদীর দিকে চোখ তুলে তাকানোর সাহস করেছে। আমি ওকে জ্যান্ত রাখবো না। তুই আমাকে আটকাবি না। আজ আমি ওর সব শেষ করে দেব। সজল আয়ানকে শান্ত করে এবং পুলিশ নিয়ে আকাশকে হাতে নাতে ধরে ফেলে। আকাশ ভয়ে কাঁপতে থাকে। সে আয়ানকে পা ধরে ক্ষমা চাইতে শুরু করে।
কিন্তু আয়ান তাকে একটা লাথি মেরে পুলিশের গাড়িতে তুলে দেয়। আকাশকে চিরতরে নদীর জীবন থেকে দূর করে। আয়ান একটু স্বস্তি পায়। এরপর তারা সোজা অফিসে যায়। সেখানে তানিয়া আয়ানের জন্য অপেক্ষা করছিল। আয়ান, তুমি কাল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি তোমার নামে পুলিশে অভিযোগ করব। তুমি আমার সাথে এমন করতে পারো না আয়ান। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে কেন বুঝতে পারছো না? আই রিয়েলি লাভ ইউ আয়ান। তুই আমার নামে যা খুশি তাই কর তানিয়া। তোর মতো সস্তা মেয়েদের আমি খুব ভালো করে চিনি। তুই আজ থেকে চাকরিচ্যুত, তোর সব পাওনা অ্যাকাউন্টস থেকে বুঝিয়ে দেওয়া হবে। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না, বের হ আমার অফিস থেকে। আয়ানের রুদ্র মূর্তি দেখে তানিয়া আর কথা বাড়ানোর সাহস পায় না। সে অপমানিত হয়ে অফিস থেকে বেরিয়ে যায়। আয়ান অফিসের সব কাজ সজলকে বুঝিয়ে দিয়ে সোজা বাড়ি থেকে রওনা দেয়। এদিকে বাড়িতে তখন নদী নিজের ঘরে বসে কাঁদছে। মিতু এসে তাকে জড়িয়ে ধরে। তুই এত কাঁদছিস কেন নদী? আয়ন ভাই তো কথা দিয়েছে সে আজ সব কিছু ঠিক করে দেবে। তুই ওর উপর ভরসা রাখ, দেখবি সব মেয়ে কেটে গিয়ে সুন্দর একটা সকাল আসবে। তুই চোখের জল মুছে ফেল। আমার খুব ভয় করছে মিতু। বড় আব্বু খুব রাগী মানুষ। তিনি যদি আয়ানকে ত্যায্য করে দেন, আমি তো মরে যাব। আয়ান আমাকে ছাড়া বাঁচবে না। আমি ওকে খুব ভালোবাসি মিতু। আমি ওকে হারাতে চাই না। ঠিক তখন বাড়ির গেটে রুবিনা আন্টি আর কামাল আঙ্কেল এসে হাজির হয়। রতনার জামিলা খালা তাদের দেখে একটু বিরক্তি প্রকাশ করে, কিন্তু মুখে কিছু বলতে পারে না। জমিলা খালা তাদের জন্য চা বানাতে রান্নাঘরে যায়। ও সালমা ভাবি, বাড়ির পরিবেশ এমন থমথমে কেন? আয়ন বাবা কি আজ বের হয়নি? আমি তো কাল সারা রাত ঘুমাতে পারিনি তোমাদের বাড়ির কথা ভেবে। আমার তো মনে হয় ছেলেটা বড় কোনো বিপদে পড়েছে। আরে ভাবি, আপনি আবার অন্যের হাড়ের খবর নিতে চলে এসেছেন? ওরা তো ওদের মতো আছে, আপনি শুধু শুধু ওদের বিরক্ত করছেন। আপনি তো কোনো সাহায্য করবেন না, শুধু কথা লাগাতে এসেছেন। কামাল সাহেব একদম ঠিক বলেছেন। আমাদের বাড়ির ব্যাপার আমরা ঠিকই সামলে নেব। রুবিনা আন্টি, আপনি বেশি চিন্তা করবেন না। আমাদের আয়ান বাবা খুব ভালো মানুষ, সে কোনো খারাপ কাজ করতেই পারে না। এই নিন আপনাদের চা। আমি তো বলি এই বাড়ির ছেলে মেয়েরা সোনার টুকরো, তাদের নিয়ে কেউ যেন কোনো খারাপ কথা না বলে। আমাদের আয়ান বাবা আর নদীমা দুজনেই খুব লক্ষ্মী। জমিলা খালা আর রতনের কথায় রুবিনা আন্টি একটু চুপ করে যায়। ঠিক সেই মুহূর্তেই আয়ান বাড়িতে প্রবেশ করে। তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আয়ান সোজা ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। আয়ান সিঁড়ির দিকে তাকিয়ে নদীকে নিচে আসতে বলে। নদী কাঁপতে কাঁপতে নিচে নেমে আসে। আয়ান সবার সামনে নদীর হাত শক্ত করে ধরে। বাবা, চাচা, আপনারা সবাই এখানে আছেন। আমি আজ একটা সত্যি কথা সবার সামনে বলতে চাই। আমি কোনো বাইরের মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আমি নদীকে ভালোবাসি এবং আমি শুধু ওকেই বিয়ে করব। নদী ছাড়া আমি আর কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না। তোর এত বড় সাহস, তুই আমাদের সামনে দাঁড়িয়ে এত বড় একটা নির্লজ্জ কথা বলেছিস? তুই জানিস নদী তোর চাচাতো বোন। সমাজের মানুষ কি বলবে? তুই তুই আমার সম্মান একদম ধুলো মিশে দিলে। আমি তোকে আজই এই বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, তুই এসব কি বলছিস? তুই জানিস এর ফল কি হতে পারে? তুই আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা দেয়াল তুলে দিতে চাইছিস। আমি আমার মেয়েকে কখনো তোর হাতে তুলে দেব না। তুই আমার মেয়ের হাত ছাড়। রাশেদ আর কবির রাগে ফেটে পড়ে। শফিকও তাদের সাথে সুর মেলায়, কিন্তু হালিমা আর সজল তাদের শান্ত করার চেষ্টা করে। নদী ভয়ে আয়ানের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু আয়ান নদীর হাত ছাড়ে না। সে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আমি তো আগে বলেছিলাম এই ছেলে একদিন আমাদের মুখ পোড়াবে। এখন দেখো সে নিজের বোনের দিকেই নজর দিয়েছে। ওর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আমাদের উচিত আজই ওদের আলাদা করে দেওয়া। চুপ করো শফিক। চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে তো আমাদের ধর্মে হারাম নয়। তাহলে সমাজ কি বলবে তা নিয়ে এত ভাবার কি আছে? ওরা একে অপরকে ভালোবাসে, ওদের ভালোবাসাটা তো। চাচা, আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আয়ান আর নদী ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। ওদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। আপনারা সমাজ নিয়ে না ভেবে আপনাদের সন্তানদের সুখের কথা ভাবুন না। হ্যাঁ, তাহলেই তো হয়। হ্যাঁ আঙ্কেল, আমি নদীর খুব কাছের বান্ধবী। আমি জানি নদী আয়ন ভাইকে কতটা ভালোবাসে। ওরা একে অপরকে ছাড়া বাঁচবে না। আপনারা ওদের আলাদা করে দিলে ওরা মরেই যাবে। আপনারা ওদের একটু মেনে নিন। বড় চাচা, আয়ন ভাই একদম ঠিক কাজ করেছে। ভালোবাসায় কোনো পাপ নেই। আমরা সবাই আয়ন ভাই আর নদী আপুর সাথে আছি। আপনার প্লিজ ওদের বিয়েটা মেনে নিন।
ফাহিম, নীরা আর সুমাইয়া একসাথে আয়ান আর নদীকে সমর্থন করে। সালমা আর রিনা চোখে জল মুছতে মুছতে সামনে এগিয়ে আসে। তারা বুঝতে পারে তাদের সন্তানের শোক একে অপরের সাথেই জড়িয়ে আছে। রাশেদ, তুমি এত পাষাণ হইও না। আমার ছেলেটা তো কোনো অন্যায় করেনি। সে তো আমাদের চোখের সামনে থাকা একটা ভালো মেয়েকেই পছন্দ করেছে। আমি চাই আমার ছেলের বউ হিসেবে নদী এই বাড়িতে থাকুক। ভাইজান, আমার মেয়েটা খুব সরল। সে আয়ানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমরা মা হয়ে আমাদের সন্তানের চোখের জল দেখতে পারবো না। আপনারা দয়া করে ওদের মেনে নিন। তোরা সবাই চুপ কর। এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য আমি, আর আমার সিদ্ধান্তই শেষ কথা। আয়ান আর নদী একে অপরকে ভালোবাসে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আমি আজই ওদের বিয়ের কথা পাকা করছি। রাশেদ আর কবির, তোরা যদি আমার কথা অমান্য করিস তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আমার নাতি নাতনির সুখ দেখতে চাই। দাদির এত কড়া কথার পর রাশেদ আর কবির আর কোনো কথা বলতে পারে না। তারা বুঝতে পারে পরিবারের সবাই আয়ান আর নদীর পক্ষেই আছে। ধীরে ধীরে তাদের রাগ জল হয়ে যায়। রাশেদ এগিয়ে গিয়ে আয়ানের কাঁধে হাত রাখে এবং কবির নদীকে বুকে টেনে নেয়। পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। রুবিনা আন্টি মুখ কালো করে বাড়ি থেকে চলে যায়, আর কামাল আঙ্কেল হাসি মুখে সবাইকে অভিনন্দন জানায়। রতন আর জমিলা খালা খুশিতে মিষ্টি আনার জন্য দৌড়ে যায়। রাতের বেলা পুরো বাড়িতে এক উৎসবের আমেজ। সবাই আনন্দে মেতে আছে। আয়ান আর নদীর আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আয়ান আবার নদীর ঘরে আসে। আজ আর কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নয়। আজ তারা একে অপরের সম্পূর্ণ নিজস্ব। আজ তুই শুধু আমার নদী, সব বাধা পার হয়ে আমি তোকে নিজের করে নিয়েছি। এই রাত শুধু আমাদের। আমি তোকে এত ভালোবাসবো যে তুই সব কষ্ট ভুলে যাবি, আমার রোমান্টিক বউ। আমি তো তোমারই ছিলাম আয়ান। আজ তুমি আমাকে সম্পূর্ণভাবে জয় করে নিয়েছো। আমাকে তোমার ভালোবাসায় ডুবিয়ে দাও। আমি আর কিছুই চাই না, শুধু তোমার বুকে মাথা রেখে সারা জীবন পার করতে চাই। আয়ান নদীকে নিজের বুকের সাথে একদম শক্ত করে জড়িয়ে ধরে। নদীর পরনে একটা পাতলা লাল রঙের সিল্কের নাইটি, যা তার শরীরের সুন্দর গরমটাকে আরো মোহনীয় করে তুলেছে। আয়ানের হাতের ছোঁয়ায় নদীর নাইটির ফিতে খুলে যায়। নদীর নরম ফর্সা শরীর আয়ানের পেশিবহুল বুকের সাথে একদম লেপ্টে যায়। আয়ান নদীর নেশা ভরা চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটে এক গভীর এবং তীব্র চুমু দেয়। নদী আনন্দে চোখ বন্ধ করে ফেলে এবং দুই হাত দিয়ে আয়ানের গলা পিছিয়ে ধরে। আয়ানের হাত নদীর পিঠ, কোমর আর উন্মুক্ত শরীরের প্রতিটি বাঁকে বাঁকে বিচরণ করতে থাকে। নদীর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ আর উত্তেজনা বয়ে যায়। আয়ান নদীকে পিছনে শুয়ে দিয়ে তার উপর পুরোপুরি ঝুঁকে পড়ে। নদীর ঘাড়, গলা আর উন্মুক্ত বুকে আয়ান পাগলের মতো নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নদীর মুখ দিয়ে বের হওয়া মিষ্টি দীর্ঘশ্বাস আর অস্ফুট শব্দের ঘরের নিস্তব্ধতাকে এক অপূর্ব রোমান্টিক রূপ দেয়। দুজনের এই অবাধ আর বাঁধ ভাঙা ভালোবাসার মিলনে তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে। একে অপরের আদরে আর সোহাগে তারা জীবনের শ্রেষ্ঠ সময়টুকু পার করে দেয়। ভোরের আলো ফোটার সাথে সাথে তাদের এই গভীর প্রেম এক নতুন সকালের সূচনা করে, যেখানে আর কোনো ভয় বা বাধা নেই। আছে শুধু এক অনন্ত ভালোবাসার সুন্দর সমাপ্তি।